গল্পের নাম এক চিলতে সিঁদুর। লেখনীতে অধীর রায়। গল্পের দ্বিতীয় বা শেষ অংশ। নিয়তির মামা বলে উঠেন, তোমরা নিয়তির খোঁজ করছো কেন? নিয়তি আমার এখানেই আছে। নির্বন নিয়তির মামার কথা শুনে দীর্ঘ একটা শ্বাস ফেলে মুখে এক ঝিলিক হাসি নিয়ে, নিয়তির সাথে আমি একবার দেখা করতে চাই। নিয়তি কোন জায়গায় আছে? নিয়তির মামি নির্বনের সামনে এসে, অনেক সহ্য করেছি, আর নয়, তোমরা এখনই আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। আমি থাকতে কিছুতেই দেখা করতে পারবে না নিয়তির সাথে। নির্বন নিয়তির মামির হাত ধরে, প্লিজ মামি, নিয়তির কাছ থেকে আমাকে আলাদা করবেন না। আমি ঢাকা থেকে সিলেটে এসেছি শুধু নিয়তির সাথে দেখা করার জন্য। নিয়তির মামি কর্কশ কণ্ঠে বলে উঠেন, তুমি তো নিয়তির জীবনটা ধ্বংস করেছ, এখন কোন মুখে নিয়তির সামনে দাঁড়াবে? তোমার মাঝে লজ্জাবোধ বলতে কিছুই নেই। মামির কথা শুনে নির্বন মাথা নিচু করে ফেলে, মামি ভুল কিছু বলেননি, তিনি যা বলেছেন সব সত্য কথা বলেছেন। নিয়তির মামা তাদের দিকে চকিত হয়ে তাকিয়ে আছেন, তিনি বুঝার চেষ্টা করছেন কি হচ্ছে। তিনি কিছু বুঝতে না পেয়ে বলে উঠেন, তোমরা নিয়তির সাথে দেখা করতে চাও কেন? তুমি নিয়তির কি হও? নির্বন মাথা নিচু করে, আমি নিয়তির হাজবেন্ড। নিয়তির আমার উপর রাগ করে চলে এসেছে। নিয়তির মামার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে, কারণ তিনি নিয়তির সিঁথিতে কোন সিঁদুর দেখেননি। হিন্দু বিবাহিত মেয়েরা শাখা সিঁদুর ছাড়া বের হয় না, কিন্তু নিয়তির হাতে সিঁথিতে কিছুই নেই। নিয়তির মামা অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে, আর কোন কথা নয়, আর একটা মিথ্যা কথা বললে আমার থেকে খারাপ কেউ হবে না। ছোঁয়া নিয়তির মামার সামনে হাত জোর করে, আপনি ভুল ভাবছেন, আমরা কোন মিথ্যা কথা বলিনি। নিয়তিকে ডাক দেন, সে আসলে সব সত্য বেরিয়ে আসবে। বেশি কথা বলতে কে বলেছে? বের করে দাও এদের। মিথ্যা পরিচয় নিয়ে আমাদের বাড়িতে এসেছে নিয়তির মামি। নিয়তির ঘুম ভেঙে যায় কথার শব্দে। নিয়তি বুঝতে পারে নির্বন আর ছোঁয়া এসেছে। নিয়তি একবার ভাবে সে মামা মামির রুমে আসবে না। মামা নির্বনের সাথে খারাপ ব্যবহার করছেন। নিয়তি আর বসে থাকতে পারল না। নিয়তি মামা মামির রুমে ছুটে আসে। নিয়তি নির্বনের দিকে তাকিয়ে, মামা, নির্বন যা বলেছেন সব সত্যি। নির্বনের সাথে আমার বিয়ে হয়েছে, ধরতে গেলে সেটা বিয়ে নয়, একটা অ্যাক্সিডেন্ট ছিল। আমি এই বিয়ে মানি না। নির্বন তেরে নিয়তির কাছে আসে। নিয়তি তো নির্বনের আশা দেখে ভয় পেয়ে যায়। নিয়তির হাত ধরে, আমাকে একটা সুযোগ দাও, আমি কোনোদিন তোমার অযত্ন করব না। নিয়তি ঝাঁকি দিয়ে হাত সরিয়ে নেয়, ক্ষোভ নিয়ে বলে উঠে, আমি আপনার সাথে থাকতে চাই না। যেহেতু আপনি এখানে এসে পড়েছেন, তাই রাতটুকু থেকে সকালে চলে যাবেন। নিয়তি নির্বনের দিকে কথাগুলো ছুড়ে দিয়ে রুমে চলে আসে। রুমে এসে দরজা বন্ধ করতে যাবে, তখনই নির্বন রুমের ভিতরে প্রবেশ করে। নির্বন রুমে প্রবেশ করেই দরজা বন্ধ করে দেয়। নিয়তি নির্বনকে দেখতে পেয়ে ভয় পেয়ে যায়। নিয়তি এক কদম করে পিছিয়ে যাচ্ছে, নির্বন এক কদম করে এগিয়ে আসছে। এক সময় নিয়তির পিঠ দেয়ালের সাথে আটকে যায়। নির্বন নিয়তির একদম কাছে চলে আসে। নির্বনের ভারী শ্বাস নিয়তির মুখের উপর পড়ছে। নিয়তি সাইড কেটে চলে যেতে নিলেই নির্বন দেয়ালের দুই পাশে দুই হাত দিয়ে আটকায়। নিয়তির প্রাণ যায় যায় অবস্থা। নিয়তি কিছু বলতে নিবে, তখনই নিয়তির মুখে আঙ্গুল দিয়ে নিয়তিকে থামিয়ে দেয়। নির্বন দুই নয়ন ভরে নিয়তিকে দেখে যাচ্ছে। এই ছেলে নিয়তির রুমে যাওয়ার পর দরজা বন্ধ করে দিল কেন? মামি চিন্তা করবেন না, তাদের সমস্যা তাদের কাঁধে ছেড়ে দেন। নিয়তির মামি তেরে এসে কর্কশ কণ্ঠে বলেন, আমি কিন্তু তোমাদের কাউকে ছাড়ব না। তোমার দাদাকে দরজা খুলে বাহিরে আসতে বলো। ছোঁয়া নিয়তির মামিকে পরম আদরের সহিত আলাপে বলে, মামি চিন্তা করবেন না,
এক্সিডেন্টে বিয়ে হলেও তো তাদের বিয়ে হয়েছে। জন্ম, মৃত্যু, বিয়ে এই তিনটা আমাদের হাতে নেই। সৃষ্টিকর্তা যখন চাইবে তখনই হবে। বড় বড় কথা বলা বন্ধ করো। যেখানে নিয়তি থাকতে চাই না সেখানে আমি তাকে যেতে দিব না। আপনি তো চান নিয়তি সুখী থাকুক। নিয়তি সৎমার পাল্লায় পড়ে একটুও সুখের মুখ দেখতে পাইনি। এখন যখন তার জীবনে সুখ আসতেছে তখন নিয়তি বুঝতে পারছে না। নিয়তিকে বুঝিয়ে বলেন। ছোঁয়া নিয়তির মামিকে ইমোশনাল কথা বলতে থাকে, যেন তিনি এই বিয়ে নিয়ে খুশি থাকেন। তিনি মাথা চুলকাতে চুলকাতে বিছানার উপর বসে পড়েন। নিয়তির মামা বলে উঠেন, তোমরা তো অনেক দূর থেকে এসেছো, মনে হয় কিছু খাওয়া হয়নি। তোমরা ফ্রেশ হয়ে নাও, তোমাদের খাবারের ব্যবস্থা করছি। এভাবে বসে না থেকে তাদের জন্য খাবারের ব্যবস্থা করো। তাদের তো না খাইয়ে রাখতে পারি না। তোমরা ফ্রেশ হয়ে নাও, আমি তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করছি। নিয়তির মামি চাউল নিয়ে রান্না বসান। খুব তাড়াতাড়ি গরম গরম ভাত রান্না করেন। গরম গরম ভাতের সাথে ডিম ভাজি করে নেন। তিনি একটা দীর্ঘ শ্বাস ফেলে মনে মনে বলে উঠেন, তাদের আজ রাতের জন্য খাবার হয়ে যাবে আলুর ভর্তা, ছোট মাছ, ডিম ভাজি। নিয়তি আমতা আমতা করে বলে উঠেন, এভাবে তাকিয়ে থাকার কি আছে? আমি আপনার সাথে ফিরে যাব না। তোমাকে ফিরে যেতে কে বলেছে? তোমাকে ফিরে যেতে হবে না। নিয়তি মনে মনে বলে উঠে, কই বলবে আমি আমার কাজের জন্য তোমার কাছে ক্ষমা চাইছি। তুমি আমার সাথে যাবে, আমি তোমাকে নিতে এসেছি। সবকিছু ভুলে আমরা নতুনভাবে শুরু করব। নির্বন নিয়তির কানের কাছে ফিসফিস করে বলে উঠে, তুমি না যেতে চাইলে যাবে না, কিন্তু আমি তোমাকে তুলে নিয়ে যাব। এখানে তোমাকে থাকতে দিব না। নিয়তির কানে এতটাই নেশা ভরা কণ্ঠে বলে যে নিয়তি কেঁপে উঠে, একদম জোরসড় হয়ে দেয়ালের সাথে লেগে যায়। নিয়তি এমন অবস্থায় দেখে নির্বনের মাথায় দুষ্টামির বুদ্ধি কাজ করে। নির্বন নিয়তির কোমরে হাত দিয়ে নিজের কাছে নিয়ে আসে। না চাওয়া সত্ত্বেও নিয়তির ঠোঁট জোড়া নির্বনের ঠোঁটে লেগে যায়। নিয়তি নিজেকে ছাড়িয়ে নিয়ে, আপনি মনে হয় আজ কিছু খাননি, ফ্রেশ হয়ে নেন, আমি খাবার নিয়ে আসছি। আমি কিছু খাবো না, আমার জন্য খাবার নিয়ে আসতে হবে না। আপনি এখনো অনেক অসুস্থ। খাবার না খেলে আরো অসুস্থ হয়ে পড়বেন। আমার কিছু হবে না, আমি একদম ঠিক আছি। ছোঁয়ার জন্য খাবারের ব্যবস্থা করো, সে একদম ক্ষুধা সহ্য করতে পারে না। আমি জানি কে কে ক্ষুধা সহ্য করতে পারে না। আর হ্যাঁ, একটা কথা, গ্রামের খাবার শহরের খাবারের থেকে আলাদা। মামি যা খেতে দিবেন তাই খেয়ে নিবেন। মামি খুব যত্ন করে রান্না করেছেন। তাদের কথা বলার মাঝেই দরজায় ঠক ঠক শব্দ করে ছোঁয়া। ছোঁয়া দরজার বাহির থেকে বলে উঠে, দাদা তোমার জন্য খাবারের ব্যবস্থা করেছে, খেতে চলে আসো। ছোঁয়া আর বিরক্ত না করে চলে আসে। নির্বনকে জোর করে নিয়তি নিয়ে আসে। মামি তাদের থালায় গরম গরম ভাত দেন, সাথে ডিম ভাজি, আলুর ভর্তা, ছোট মাছ। ছোঁয়া প্রথম ভেবেছিল সে এসব খাবার খাবে না। নিয়তি চোখের ইশারায় খেতে বলে। ছোঁয়া এক লোকসা খাবার মুখে দিয়ে খুব তৃপ্তি পায়। তারপর কে আটকায় তাকে? একের পর এক লোকমা করে খাবার মুখে দিয়েই চলছে। মামি বলে উঠেন, আস্তে আস্তে খাও, খাবার মুখে আটকে যাবে। ছোঁয়া জল খেয়ে, খাবারগুলো খুব টেস্ট, আমার খুব ভালো লেগেছে, আমাকে আরো ভাত দেন। আমি এসব খাবার কোনোদিন খাইনি, এসব খাবারে এত টেস্ট আগে জানতাম না। নিয়তির মামি খুশি মনে ছোঁয়ার থালায় আরো কিছু পরিমাণ ভাত দেন। ছোঁয়া তো পাগলের মতো খেয়েই যাচ্ছে। ছোঁয়া খাওয়া দেখে নির্বন মনে মনে বলে উঠে, রাক্ষস একটা, যেন কোনোদিন খায়নি, কিভাবে পাগলের মতো খাচ্ছে। ভুলেই গেছে সে অন্য বাড়িতে আছে। নিয়তির মামি বলে উঠেন, তোমাকেও অল্প পরিমাণ ভাত দেয়।
না মামি, আমি আর খেতে পারবো না, খাবারগুলো খুব স্বাদ হয়েছে, আমার কাছে তো ছোট মাছটা বেস্ট হয়েছে। আর একটু ছোট মাছ নিয়ে নাও, আরও অনেকটুকু আছে। আমার পেটে আর কোন জায়গা নেই, আমি আর কিছু খেতে পারবো না। আপনি এত রাতে আমাদের জন্য রান্না করতে গেলেন কেন? তোমরা এত দূর থেকে এসেছো, তোমাদের না খাইয়ে রাখতে পারি? আর অতিথি দেবোহ। খাবার খাওয়ার পর নির্বন নিয়তির সাথে ঘুমাতে যায়। ছোঁয়াকে একটা ছোট বিছানায় ঘুমাতে দেন, তারা মানুষ মাত্র 2 জন। তাই বিলাসিতার জন্য এত কিছু করেননি, 2টা বড় বড় বিছানা করেছেন। একটাতে তারা থাকেন, অন্যটায় কেউ আসলে তাদের জন্য। আগের ছোট একটা বিছানা আছে, সেটাও অনেক ভালো, একজন মানুষ অনায়াসে ঘুমাতে পারবে। ছোঁয়াকে উদ্দেশ্য করে বলেন, ছোট বিছানায় ঘুমাতে অসুবিধা হবে না তো? ছোঁয়া হাসিমুখে বলে উঠে, একদমই না, আমার কোন অসুবিধা হবে না, আমি মানিয়ে নিতে পারবো। কম্বল গায়ে দিয়ে ঘুমাও, শীত লাগবে। অনেক রাত হয়ে গেছে, আপনারা ঘুম আসেন, আমিও ঘুমিয়ে পড়ব। আপনি বিছানায় ঘুমিয়ে পড়েন, আমি মাদুর বিছিয়ে নিচে শুয়ে পড়ছি। নির্বন বিছানায় বসে আছে, নিয়তির কথার কোন জবাব দিল না। নিয়তি মাদুর বিছিয়ে কাঁথা গায়ে দিয়ে শুয়ে পড়ে, নির্বন নিয়তিকে পিছন থেকে জড়িয়ে ধরে মাদুরের উপর শুয়ে পড়ে। আপনি বিছানায় ঘুমাতে যান, আপনার ঠান্ডা লেগে যাবে। নির্বন নিয়তির চুলে মুখ লুকিয়ে, আমি ফ্লোরে ঘুম, আসলে আমার ঠান্ডা লেগে যাবে, কিন্তু তোমার ঠান্ডা লাগবে না। আমি মাটিতে শুয়ে অভ্যস্ত, আপনি তো মাটিতে ঘুম আসেননি কোনোদিন। নিয়তির কথার কোন জবাব না দিয়ে নিয়তিকে কোলে করে বিছানায় নিয়ে আসে। নিয়তিকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। নিয়তি নির্বনের কাছ থেকে নিজেকে ছাড়াতে নিলে নির্বন আরও আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে। নিয়তি বাধ্য হয়ে সেভাবে ঘুমিয়ে পড়ে। সকাল বেলা ঢাকা ফেরার সময় নিয়তি টলমল দৃষ্টিতে তাকিয়ে আছে মামা মামির দিকে। চাহনি দেখে বোঝা যাচ্ছে নিয়তি কিছুদিন থেকে যেতে চায়। মনের কথা মুখে বলতে না পেরে মনের ইশারায় বলে যাচ্ছে। নিয়তির মামি সেই সকাল থেকে অনবরত কান্না করেই যাচ্ছে। চোখ থেকে অশ্রু পড়া বন্ধই হচ্ছে না। বুকটা ফেটে যাচ্ছে নিয়তির জন্য। নিয়তি ঢাকার উদ্দেশ্য বাহিরে পা রাখার আগেই নিয়তির মামি নিয়তিকে জড়িয়ে ধরে কান্না করে দেন। শাড়ির আঁচলে আর কষ্ট লুকিয়ে রাখতে পারলেন না। নিয়তির প্রতি স্ত্রীর ভালোবাসা দেখে নিয়তির মামা বসে থাকতে পারলেন না, তিনি নির্বনের সামনে দাঁড়িয়ে বলে উঠেন, নির্বন, তোমার কাছে আমার একটা অনুরোধ ছিল, আমার অনুরোধটা রাখবে? নির্বন হাসিমুখে আশ্বাস দিয়ে, অনুরোধ নয়, আপনি আমাদের গুরুজন, আপনি আমাকে আদেশ করবেন। ভেজা ভেজা নয়নে নির্বনের দিকে তাকিয়ে, তোমরা এই গরিব মামার বাড়িতে আর 2 দিন থেকে যাও। নিয়তি অনেক দিন পর আমাদের এখানে এসেছে, তোমরা থাকলে একসাথে গ্রামটা ঘুরে দেখতে পারবে। কিন্তু মামা। নির্বন কিছু বলার আগেই ছোঁয়া পাশ থেকে বলে উঠে, আমরা আরো 2 দিন থেকে যাব, প্লিজ এভাবে কান্না করবেন না। ছোঁয়ার কথা শুনে আর চোখের জল ধরে রাখতে পারলেন না, টুপ করে চোখ থেকে জল গড়িয়ে পড়ল। নিয়তির মামা মামির মুখ দেখে মনে হচ্ছে তারা হাতে চাঁদ ফিরে পেয়েছেন। সত্যি বলতে ছোঁয়াও থেকে যাওয়ার ইচ্ছা, চা বাগান ঘুরে ঘুরে দেখার ইচ্ছা। নিয়তি চা বাগানের আঁকা বাঁকা মেঠোপথ ধরে বাচ্চাদের মতো লাফিয়ে লাফিয়ে চলছে, নির্বন নিয়তির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আজ প্রথম নিয়তিকে প্রাণ খুলে হাসতে দেখে ছোঁয়া নিজেকে ফটো ফ্রেমে বন্দী করতে ব্যস্ত। সিলেটের দর্শনীয় স্থানগুলোর মধ্যে নজরকাড়া চা বাগানগুলোর সৌন্দর্য দেশি বিদেশি পর্যটকদের মনে জায়গা করে নিয়েছে সমহিমায়। চা বাগানের পাশাপাশি সিলেটে রয়েছে রাতারগুল জলাবন, হাকালুকি হাওর, লালাখাল, ভোলাগঞ্জ, তামাবিল, জাফলং ও বিছানাকান্দি সহ অসংখ্য দর্শনীয় স্থান রয়েছে।
সিলেট শহরের অদূরে চা বাগান অবস্থিত হওয়ায় প্রতি বছর অনেক লোক আসেন। সবথেকে বড় হলো যেকোনো পথ থেকেই চা বাগানের সৌন্দর্য উপভোগ করা যায়। চা বাগানের চায়ের রং, স্বাদ এবং সুবাস অতুলনীয়। চারপাশে সবুজের সমারোহ। নীল আকাশের নিচে যেন সবুজ গালিচা বিছিয়ে রেখেছে সজীব প্রকৃতি। উঁচু নিচু টিলাঘেরা সমতলে সবুজের সমারোহ, যাকে বলে প্রকৃতির মিলন কেন্দ্র। নির্বন, নিয়তি, ছোঁয়া প্রকৃতির মাঝে হারিয়ে গেছে। তিনজনে মন থেকে প্রকৃতিকে উপভোগ করে যাচ্ছে। নিয়তি নির্বনের হাত ধরে মেঠো পথে হেঁটে যাচ্ছে। ছোঁয়া তাদের হেঁটে যাওয়াকেও ক্যামেরা বন্দী করতে ভুলেনি। চা বাগান ঘুরতে ঘুরতে কখন যে সন্ধ্যা ঘনিয়ে আসে বুঝতেই পারেনি। তিনজনে সিলেট সুস্বাদু চা, ফুসকা, আইসক্রিম, নাম না জানা আরও অনেক কিছুই খান। সন্ধ্যার দিকে সিলেট সৌন্দর্য আরও ফুটে উঠেছে। লালচে সূর্যের কিরণ চা পাতাকে রং বেরঙে সাজিয়ে দিচ্ছে। মামা মামি চিন্তা করবে তাই তারা জলদি বাড়ি ফিরে আসে। রাতে সবার সাথে ডিনার করে যে যার মতো শুয়ে পড়ে। সব থেকে বড় সমস্যা হয় ছোঁয়ার ফোনে একটুও নেট পাচ্ছে না। নেটওয়ার্ক সমস্যার জন্য ছোঁয়া আবিরের সাথে ঠিকভাবে কথা বলতে পারছে না। কথা আটকে আটকে পড়ছে, না হয় ফোন কেটে যাচ্ছে। ছোঁয়া অভিমান, রাগ করে ঘুমিয়ে পড়ে। নিয়তি নির্বনের থেকে অনেক দূরত্ব বজায় রেখে শুয়ে আছে। নির্বনের ভালো লাগছে না। নির্বন পিছন থেকে নিয়তিকে জড়িয়ে ধরে। নিয়তি ক্ষেপে কিছু বলতে নিয়েও থেমে যায়। ধীর গতিতে কোমল কণ্ঠে আস্তে আস্তে বলে উঠে, আপনি দয়া করে আমাকে ঘুমাতে দেন, আমার ভীষণ ঘুম পাচ্ছে। নিয়তির চুলে মুখ লুকিয়ে নেশা ভরা কণ্ঠে, আমারও ভীষণ ঘুম পাচ্ছে, তুমি কাছে থাকলে ঘুমাতে পারবো, দূরে সরে গেলে ঘুম আসবে না। নিয়তি কোন কথা না বাড়িতে ঘুমের দেশে পাড়ি জমায়। নিয়তি ঘুমানোর পর নিয়তিকে একদম বুকের সাথে আষ্টে পৃষ্ঠে ভাবে জড়িয়ে ধরে। ড্যাশ 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 ড্যাশ। আধার কাটিয়ে নতুন দিনের সূচনা করলেন সূর্যদেব। সকালে পাখির কিচির মিচির শব্দ শুনতে কার না ভালো লাগে। পাখিগুলো রাত না পোহাতেই কিচির মিচির শব্দ করতে থাকে। নির্বন, নিয়তি, ছোঁয়া ফ্রেশ হয়ে সকালের সূর্য গায়ে মাখাতে ব্যস্ত। শীতের দিন সূর্যদেবের কিরণ আমাদের কাছে অমৃত। পিছন নিয়তির মামা ডাক দিয়ে বলে উঠেন, কই তোমরা? তোমাদের জন্য টাটকা খেজুরের রস নিয়ে এসেছি। নিয়তি খেজুরের রসের কথা শুনে দৌড়ে মামার কাছে আসে। মামার দুই কাঁধে দুইটা মাটির কলসি ভর্তি খেজুরের রস নিয়ে এসেছেন। নিয়তি চকিত হয়ে, মামা এত রস খাবে কে? নিয়তির মামা মুচকি হেসে বলেন, কে খাবে মানে? আমরা খাবো। তোমার মামিকে গ্লাস নিয়ে আসতে বলো। মামি ট্রে করে 3টি কাচের গ্লাস নিয়ে আসতে আসতে, আমাকে ডাকতে হবে না, আমি হাজির হয়ে গেছি, বাচ্চাদের খেতে দাও তাড়াতাড়ি। হুম, খেতে দিচ্ছি, যতটুকু থাকবে তাদের জন্য পিঠা বানিয়ে দিবে। নিয়তির মামা সবাইকে 1 গ্লাস করে খেজুরের রস দেন। 1 গ্লাস খাওয়ার পর তিনি আরও তাদের খেতে দেন। যতটা পারে সবাই প্রাণভরে টাটকা খেজুরের রস খেয়ে নেয়। জাফলং এর উদ্দেশ্যে বেরিয়ে সবাই আজ শুধু নির্বন, নিয়তি, ছোঁয়া নয়, তাদের সাথে মামা মামিকেও সাথে নিয়ে এসেছে। নিয়তি চায় তাদের সাথে তার মামা মামিও আনন্দ পাক। তাদের ছেলে মেয়ে হলে কি তাদের ফেলে আসতো? জাফলং প্রকৃতির কন্যা হিসাবে পরিচিত। সিলেট জেলার দর্শনীয় স্থানগুলোর মধ্যে জাফলং সবার পছন্দ। সিলেটের গোয়াইনঘাট উপজেলার ভারতের মেঘালয়ের কাছাকাছি অবস্থিত। খাসিয়া জৈন্তা পাহাড়ের পাদদেশে অবস্থিত জাফলং প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি। পিয়াইন নদীর তীরে স্তরে স্তরে বিছানো পাথরের স্তূপ জাফলংকে করেছে আকর্ষণীয়। সীমান্তের ওপারে ইন্ডিয়ান পাহাড় টিলা, ডাউকি পাহাড় থেকে অবিরামধারায় প্রবাহমান জলপ্রপাত।
ঝুলন্ত ডাউকি ব্রিজ, পিয়াইন নদীর স্বচ্ছ হিমেল পানি, উঁচু পাহাড়ে গহীন অরণ্য ও শুনশান নীরবতার কারণে এলাকাটি পর্যটকদের দারুণভাবে মোহাবিষ্ট করে। এসব দৃশ্যপট দেখতে প্রতিদিনই দেশি বিদেশি পর্যটকরা ছুটে আসেন এখানে। প্রকৃতি কন্যা ছাড়াও জাফলং বিউটি স্পট, পিকনিক স্পট, সৌন্দর্যের রানী এসব নামেও পর্যটকদের কাছে ব্যাপক পরিচিত। ভ্রমণ পিয়াসীদের কাছে জাফলং এর আকর্ষণই যেন আলাদা। সিলেট ভ্রমণে এসে জাফলং না গেলে ভ্রমণই যেন অপূর্ণ থেকে যায়। নিয়তির মামি প্রবাহমান জলপ্রপাত দেখে ছোট বাচ্চাদের মতো লাফিয়ে যাচ্ছে, নিয়তির মামা মানা করেই যাচ্ছে, কিন্তু তিনি নিজের আনন্দে মর্ত। কারো কথায় কান দিচ্ছেন না, তিনি আজ প্রথম এত ভালোবাসা পেলেন। কেউ নিজেকে ক্যামেরা বন্দী করতে একদম ভুলেনি। স্বচ্ছ হিমেল পানিতে পা ডুবিয়ে সবাই বসে আছে, সকলের মুখে হাসি। আজকের দিনটা তাদের জীবনে স্মরণীয় হয়ে থাকবে। নিয়তি স্পিডবোর্ডে ভয়ে নির্বনকে জড়িয়ে ধরে, নির্বন কানের কাছে ফিসফিস করে বলে উঠে, আমার একটু হলেও লজ্জা আছে, কিন্তু তোমার কোন লজ্জা নেই। নির্বনের কথা শুনে নিয়তি নির্বনের দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে। নির্বন দুষ্টু হাসি দিয়ে, তুমি রাগ করলে তোমার অনেক কিউট লাগে, এভাবে মাঝে মাঝে আমার সাথে রাগ করবে। আমার কোন লজ্জা নেই। প্যাঁচার মতো মুখ করে, কতগুলো মানুষের সামনে তুমি আমাকে জড়িয়ে ধরে আছো। আমি ভীতু নয়, আপনাকে ধরতে যাব কেন? নিজের উপর আমার আস্থা আছে। নিয়তি নির্বনকে ছেড়ে দিলেও নির্বন নিয়তিকে ছেড়ে দেয় না, নিজের সাথেই জড়িয়ে ধরে রাখে। নির্বন কোমল মায়াভরা কণ্ঠে, তুমি আমাকে ছেড়ে দিলেও আমি তোমাকে কোনোদিন ছেড়ে দিব না, সব সময় তোমাকে আগলে রাখব। ছোঁয়া নিজের কয়েকটা পিক তুলে তাদের রোমাঞ্চ ভিডিও করছে। ছোঁয়া মেয়েটা কি বিচ্ছু, কি বুচ্ছু। সারাদিন এনজয় করে, রাতে বাহিরে খেতে আসে সবাই খুব ক্লান্ত, সেজন্য আসার পর পরই ঘুমিয়ে পড়ে। সকালে মামির ডাকে নিয়তির ঘুম ভাঙে, চোখ মেলে নিজেকে নির্বনের বুকে আবিষ্কার করে। লজ্জা মাখা মুখ নিয়ে তাড়াতাড়ি করে কেটে পড়ে মামির সাথে পিঠা বানাতে ব্যস্ত হয়ে পড়ে। মামি একা হাতে পারছিল না, সেজন্য নিয়তিকে ডাক দিয়েছেন। আজই তারা চলে যাবে। মামি বেশি করে পিঠা বানানোর ব্যবস্থা করেন, নিয়তির সাথে পিঠা দিয়ে দিবেন। মামা সকাল বেলা ঘুম থেকেই উঠে নিয়তির জন্য ছোট মাছ খুঁজতে বেরিয়ে পড়েছেন। মামি পিঠা বানানোর পর নিয়তির পছন্দ মতো শুটকি মাছ দিয়ে কচুর শাক, নিজের পালিত দেশি মুরগি, গরুর মাংস, ছোট মাছ ভাজি, তিনি কোন কিছুতেই ত্রুটি রাখতে চান না। দুপুরে খাওয়ার পর ঢাকার উদ্দেশ্য যাত্রা শুরু করে নিয়তি। মামা মামি তাদের গাড়ি চলে গেলেও তাকিয়ে আছেন। নিয়তির মামা মামির চোখ তাদের যাওয়া প্রাণে এক ধ্যানে তাকিয়ে আছেন, আর চোখ থেকে অনবরত অশ্রু গড়িয়ে পড়ছে। নির্বন যাওয়ার আগে তাদের বাসার ঠিকানা দিয়ে যায়। নিয়তির জন্য মন খারাপ হলে তারা যেন চলে আসেন। নিয়তি গাড়িতে বসে কান্না করে যাচ্ছে, মনে হচ্ছে তার মামা মামিকে সারা জীবনের জন্য হারিয়ে ফেলেছে। ছোঁয়া নিয়তিকে সান্ত্বনা দিয়েই যাচ্ছে। ঢাকা ফিরতে ফিরতে সকাল হয়ে যায়। নিয়তি সবাইকে পিঠা খেতে দিয়ে ঘুমাতে চলে যায়। নির্বন ছোঁয়াও ঘুমিয়ে পড়ে। দুপুরে ঘুম ভাঙে নিয়তির। নির্বনের মায়ের জন্য খাবার বানায়, উনার হাত পায়ে মালিশ করে দেন, উনাকে খেজুরের রস গরম করে খেতে দেয়। রাতের খাওয়ার পর নিয়তি নির্বনের রুমে ঘুমাতে না গিয়ে নিজের দেওয়া রুমে ঘুমাতে যায়। কথা ছিল আজ থেকে নির্বনের রুমেই ঘুম আসবে। নির্বন নিয়তির হাত ধরতেই নিয়তির নির্বনের গাল বরাবর কষিয়ে একটা থাপ্পড় বসিয়ে দেয়। নিয়তির এমন রূপ দেখে নির্বন চকিত হয়ে যায়। নির্বন বুঝতে পারছে না কেন নিয়তি এমন করল। নিয়তি নির্বনের দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে, আপনার লজ্জা করে না মেয়েদের হাত ধরতে? আমাদের খেলনা মনে করেন?
যখন খুশি মেয়েদের হাত ধরবেন। নির্বন চকিত হয়ে, নিয়তি তুমি ঠিক আছো? কি হয়েছে তোমার? তুমি আমার সাথে এভাবে কথা বলছো কেন? নিয়তি ভেঙচি কেটে, আপনার সাথে এর থেকে ভালোভাবে আমি কথা বলতে পারবো না, আপনি রুম থেকে বেরিয়ে যান। তুমি আমার সাথে থাকবে, তুমি এখানে থাকতে কেন? আমার রুমই তো এখন থেকে তোমার। আমি আপনার সাথে আপনার রুমে থাকতে যাব কেন? আপনি আমার কেউ হন না, তাই আপনার সাথে এক রুমে আমি আর কোনোদিন থাকব না। তুমি আমার বিবাহিত স্ত্রী। মন্দিরকে সাক্ষী রেখে তোমাকে আমি বিয়ে করেছি। নিয়তি অট্টহাসি দিয়ে, কারো মাথায় লাল রং পরিয়ে দিলেই তার সাথে সম্পর্ক গড়ে ওঠে না। আমি তোমাকে খুব ভালোবাসি। তোমাকে ভালোবাসার একটা সুযোগ দাও। আপনি ভালোবাসার কোনো মর্যাদা দিতে জানেন না। যে ভালোবাসার মর্যাদা দিতে পারে না, আমি তাকে ভালোবাসি না। নির্বন টলমল চোখে নিয়তির সামনে দাঁড়িয়ে, আমাকে কি একটা সুযোগ দেওয়া যায় না? আমাকে তুমি এতটাই ঘৃণা করো, আমার জন্য তোমার মনে কোনো ভালো লাগা কাজ করে না। নিয়তি নির্বন থেকে চোখ সরিয়ে নিয়ে, আপনার জন্য আমার মনে কোনো ফিলিংস নেই। যার জন্য কোন ফিলিংস নেই তাকে কিভাবে ভালোবাসবো? নিয়তির বাহু চেপে ধরে, কেন আমার জন্য দিনকে রাত, রাতকে দিন করেছে? কেন আমাকে সেবা যত্ন করে সুস্থ করে তুললে? মানবতার দিক বিবেচনা করে আপনাকে সুস্থ করে তুলেছি। আর আমি বাড়ির কাজের লোক, সুতরাং কাজের লোকদের প্রধান কর্তব্য হল মালিক অসুস্থ হলে সেবা যত্ন করা। নির্বন নিয়তির কথাগুলো নিতে পারছে না, খুব রাগ হচ্ছে নিয়তির উপর। কিন্তু নির্বন নিরুপায়। তার জন্য নিয়তির এমন অবস্থা। নির্বন টলমল চোখে নিয়তির দিকে অসহায় ভাবে বলে উঠে, আমি সত্যি বলছি, আমি তোমাকে সিঁদুর পরিয়ে দিয়েছি, তুমি আমার বিবাহিত স্ত্রী। নিয়তি মুচকি হেসে, এটা কলি যুগ, এখন কেউ শাখা সিঁদুরে বিশ্বাস করে না। আপনার সাথে আইন অনুযায়ী আমার কোনো বিয়ে হয়নি। আর হ্যাঁ, সত্য যুগ অনুযায়ী ধরলে আপনি নিজের হাতে আমার সিঁথি থেকে সিঁদুর মুছে দিয়েছেন। নির্বন হাত জোর করে, তখন আমাদের মাঝে ভুল বোঝাবুঝি ছিল। এখন আমরা সব কিছু ঠিক করে নিতে পারি। নিয়তি উঁচু স্বরে, না, কোনো কিছুই ঠিক হবার নয়। আমি আপনাকে আর বিশ্বাস করি না। যাকে বিশ্বাস করি না তার সাথে কোনোদিন ঘর করা যাবে না। আমাকে আর একবার বিশ্বাস করে দেখো, কোনোদিন তোমাকে অমর্যাদা করব না, তোমার কথা সব সময় মেনে চলব। নিয়তি অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে ক্ষোভ নিয়ে বলে উঠে, আপনি এই রুম থেকে বের হবেন নাকি আমি চিৎকার করব? আমি রুম থেকে যাব না, আমি তোমার সাথে এই রুমে থাকব। আপনি সোজা কথায় যাবেন না, আমি কিন্তু চিৎকার করে বলবো আপনি আমার দুর্বলতা সুযোগ নিতে চান। নিয়তির মুখ থেকে এমন নিচু কথা শুনবে নির্বন কোনোদিন ভাবেনি। নিয়তির তো কোনো দোষ নেই, নিয়তিকে এমন বানিয়েছে নির্বন, তার শাস্তি হিসেবে নির্বন ভালোবাসা পেয়েও হারিয়ে ফেলছে। নির্বনের চোখ থেকে অনবরত অশ্রু গড়িয়ে পড়ছে। নির্বন কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে। নির্বন আমতা আমতা করে, প্লিজ নিয়তি, এমন করো না। তুমি যদি চাও আমরা আবার ধুমধাম করে বিয়ে করব, সানাই বাজবে, তুমি আমার জন্য বউ সেজে অপেক্ষা করবে। সরি, আমি আপনাকে বিয়ে করতে পারবো না। আমি আপনাকে ভালোবাসি না, আমি অন্য কাউকে ভালোবাসি। নিয়তি অন্য কাউকে ভালোবাসে কথাটা শুনে নির্বন 2 কদম পিছিয়ে যায়। কিন্তু নির্বন এতদিন ভেবে এসেছিল নিয়তি শুধু নির্বনের। আজ নিয়তির মনে অন্য কারোর বসবাস, সেখানে নির্বনের ছিটে ফোঁটাও নেই। নির্বন চোখের জল মুছে আমতা আমতা করে করুণ স্বরে, তুমি কাকে ভালোবাসো? আমাকে ছেড়ে তুমি অন্য কাউকে ভালোবাসো? হ্যাঁ, আমি অন্য কাউকে ভালোবাসি।
নিয়তি আর পারছে না, নিজেকে যতই শক্ত রাখার চেষ্টা করছে ততই ভেঙে পড়ছে নির্বনকে দেখে। নিয়তি নির্বনকে রুম থেকে ধাক্কা দিয়ে বের করে দেয়। তাড়াতাড়ি করে দরজা লাগিয়ে দরজায় বসেই কান্না করে দেয়। নির্বন ফুলের টপে লাথি দিয়ে নিজের রুমে চলে আসে। রুমে এসে রুমের সমস্ত জিনিস ভাঙতে শুরু করে, পাগলের মতো করতে থাকে। বেলকনিতে এসে গ্রিল ধরে নিয়তির কথাগুলো ভেবে যাচ্ছে। চোখ থেকে অনবরত অশ্রু গড়িয়ে পড়ছে। ভালোবাসলে এত কষ্ট পেতে হবে কোনোদিন জানা ছিল না। নির্বন ধরে নিয়েছিল নিয়তি তাকে মন প্রাণ দিয়ে ভালোবাসে। নিয়তি কান্না করতে করতে সেখানেই ঘুমিয়ে পড়ে। আর নির্বন নির্ঘুমে কাটিয়ে দেয় সারা রাত। নির্বনের চোখে কোনো ঘুম নেই। নিয়তির কষ্টে এতটাই পাথর হয়ে গেছে যে কোনো দিকে নির্বনের খেয়াল নেই। আবির ছোঁয়ার সামনে দাঁড়িয়ে হাত কাচুমাচু করে যাচ্ছে, ছোঁয়াকে কি বলতে এসেছে মনে নেই। 4 দিন পর ছোঁয়াকে দেখতে পেয়েছে। ছোঁয়ার দিকে এক ধ্যানে তাকিয়ে আছে। ছোঁয়া কাশি দিয়ে, আবির দাদা আপনি কিছু বলবেন? এভাবে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছেন কেন? ছোঁয়ার কথা শুনে আবিরের মুখটা প্যাঁচার মতো হয়ে যায়। আবির অসহায়ের মতো করে বলে উঠে, আমি তোমার কোন কালের দাদা ছিলাম? আমাকে তোমার কোন দিক থেকে দাদা মনে হয়? ছোঁয়া মুচকি হেসে, দাদা রাগ করছেন কেন? আপনি আমার দাদার ভালো বন্ধু। দাদার বন্ধু হিসেবে আপনি আমার দাদা হন। তোমার দাদার বন্ধু হয় কিন্তু তোমার দাদা নয়। বিড়বিড় করে, দাদা হিসেবে দেখো বলে তোমাকে নিজের করে নিতে পারছি না। আপনি কিছু বললেন? আমি কিছুই শুনতে পাচ্ছি না। বিড়বিড় করে না বলে একটু জোরে বলেন। আবির উপরের দিকে তাকিয়ে, কই কিছু না। আমি কিছু বলিনি। ও আচ্ছা, আমি একটু শুনতে পেলাম। তো কি শুনতে পেলে? কিছুই শুনতে পাইনি। কিছু বললে তো শুনতে পেতাম। আপনি যেভাবে ভয় পেয়ে আছেন, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি একটা হুনু বিড়াল। আমি ভয় পাচ্ছি না মোটেও। আমি তোমাকে ভয় পেতে যাব কোন? যা বলতে আসছিলেন নিঃসংকোচে বলে ফেলেন, ভয় পাওয়ার কোন কারণ নেই। আমার সাথে একটু হাঁটতে যাবে না? মানে সামনের ওই মাঠটায়। ছোঁয়া কিছু না বলে আবিরের দিকে তাকিয়ে আছে। আবির ছোঁয়ার উত্তরের জন্য অধীর আগ্রহে ছোঁয়ার দিকে তাকিয়ে আছে। ছোঁয়া মুচকি হেসে, ওকে চলেন একসাথে হেঁটে আসি। সকাল বেলা একটু হাঁটলে মনও ভালো হয়ে যাবে। পাশাপাশি হেঁটে যাচ্ছে ছোঁয়া আবির। তাদের মাঝে কোন কথা নেই। একটু পর পর একে অপরের দিকে শুধু একটু করে তাকিয়ে যাচ্ছে। আবির একটু কাছে আসার চেষ্টা করছে, কিন্তু ছোঁয়ার চোখের দিকে তাকিয়ে নিজের ইচ্ছাটা পূরণ করতে পারছে না। আবির চোখ বন্ধ করে মনে মনে, যাই হয়ে যাক, আজ আমি নিজের মনের কথা ছোঁয়াকে বলবই। কি হলো? দাঁড়িয়ে পড়লেন কেন? হাঁটার আর ইচ্ছা নেই? তাহলে ফিরে যায়। দৌড়ে ছোঁয়ার পাশে এসে, কে বলেছে ইচ্ছা নেই? তুমি পাশে থাকলে আমি সারাদিন হাঁটতে পারবো, যদি তোমার কোন আপত্তি না থাকে। ছোঁয়া মুচকি হেসে হাঁটতে শুরু করে। আবির ধীরে ধীরে ছোঁয়ার আরও কাছে যাচ্ছে। এক সময় আবিরের হাত ছোঁয়ার হাতের সাথে একটু লাগে। ছোঁয়া আবিরের দিকে তাকাতেই আবির মুচকি হেসে দূরে সরে যায়। এতে ছোঁয়া একটু খারাপ লাগে। ছোঁয়া বুঝতে পারে আবির তাকে ভালোবাসে, বলতে পারে না। ছোঁয়াও আবিরের প্রেমে পড়ে গেছে, কিন্তু মেয়ে হয়ে প্রথমে ভালো লাগা, ভালোবাসার কথা কিভাবে বলবে? আবির এইবার সমস্ত ভয়কে জয় করে ছোঁয়ার হাত নিজের হাত দিয়ে আবদ্ধ করে নেয়। ছোঁয়া আবিরের দিকে তাকালেই আবির বলে, আমার দিকে না তাকিয়ে হাঁটার দিকে মন দাও। ছোঁয়া মনে মনে মহাখুশি। একটু হলেও আবিরের মনে সাহস হয়েছে। আবির আর একটু সামনে এসে নিজের বুক পকেটে থেকে একটা রিং বের করে ছোঁয়ার সামনে হাঁটু গেড়ে বসে, তুমি আমার জীবন সঙ্গী হবে, তোমাকে ভালোবাসার সুযোগ দিবে।
ছোঁয়া আবিরের কথা শুনে চকিত হয়ে যায়। আবির ছোঁয়াকে এভাবে সারপ্রাইজ দিবে ভাবতেই পারেনি। ছোঁয়ার উত্তর কি হবে। নিয়তি চা নিয়ে নির্বনের রুমে প্রবেশ করে। রুমে ঢুকেই নিয়তির চোখ আকাশ প্রান্তে। চোখ দুটো রসে গোল্লার মতো বড় হয়ে যায়। ঘরের সমস্ত জিনিস ভাঙাচোরা, কোন কিছুই ঠিক নেই। নির্বনকে কোথায় দেখতে পায় না। নিয়তি ধীর পায়ে সাবধানতার সাথে বেলকনিতে আসে। বেলকনিতে এসে বুকটা মোচড় দিয়ে উঠে। নির্বনকে দেখে একদম চিনা যাচ্ছে না। হঠাৎ করে কেউ নির্বনকে দেখলে পাগল বলে সম্বোধন করবে। নির্বনের চুলগুলো উস্কো খুস্কো অগুছানো, চোখ দুটো লাল বর্ণের হয়ে গেছে। কান্না করার জন্য আঁখি ফুলে ফেপে রয়েছে। নিয়তি নির্বনের কাঁধে হাত রাখতেই নির্বন গ্রিল দিয়ে আকাশের দিকে তাকিয়ে, দেখতে এসেছো নির্বন বেঁচে আছে কিনা। নিয়তি নির্বনের কথার কোন উত্তর দিল না। টুপ করে চোখ থেকে 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। নির্বন নিয়তির দিকে না তাকিয়েই বলে দেয়, তুমি কান্না করছো কেন? তুমি তো আমার সাথে থাকতে চাও না। আমার কষ্টে কেন তোমার চোখে জল? নিয়তি নিস্তব্ধ কলম স্বরে, আপনি সারা রাত ঘুম আসেননি? আপনাকে দেখে একদম পাগল লাগছে, ফ্রেশ হয়ে নেন। আমায় নিয়ে তোমায় কোন চিন্তা করতে হবে না। আজ পাগল বলেই তো আমাকে তোমার পছন্দ হয়নি। নিয়তি নিজের মনকে সান্ত্বনা দেয়। সে যেন কিছুতেই ভেঙে না পড়ে। নির্বনকে নিজের দিকে ঘুরিয়ে, রুমের অবস্থা এমন কেন? যদি আপনার কিছু হয়ে যেত? কি আর হতো? বড়জোর একটা ভাঙা দর্পণ পেটে ভেতর ঢুকে যেতে পারত। ভালোই হতো। তাহলে তোমাকে আর আমায় সহ্য করতে হতো না। নিয়তি অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে। আপনাকে কতবার বলছি নিজ মুখে মৃত্যু কামনা করবেন না। নির্বন মলিন হাসি দিয়ে, ভগবানের পছন্দ হলে অ্যাক্সিডেন্ট নিয়ে যেত। ভগবান আমায় পছন্দ করে না, সেজন্য আজ তোমার সামনে অবহেলার পাত্র হয়ে দাঁড়িয়ে আছি। নির্বনের প্রতিটি কথা নিয়তির বুকে তীরের মতো লাগছে। নিয়তি বুঝতে পারছে না কি বলবে। কোন কিছু বলার ভাষা রাখেনি। নাম নিয়তি নির্বনের দিকে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে। আপনি ঘরের এমন অবস্থা কেন করেছেন? আপনার ঘর অন্য কেউ পরিষ্কার করে দিবে। কেউ পরিষ্কার করে দিবে না, নিজের ঘর নিজে পরিষ্কার করবেন। মলিন মৃদু হেসে, বাড়িতে কাজের লোকের অভাব নেই, কেউ তো আর বাড়ির বউ হতে চায় না। তাহলে একজন কাজের লোক জানে না রুমে অপরিষ্কার থাকলে তাকে পরিষ্কার করতে হয়? নিয়তি বুঝতে পারে তাকে কষ্ট দেওয়ার জন্য নির্বন এসব কিছু করেছে। নিয়তি নির্বনের হাতে চা তুলে দেয়, ইশারায় খেতে বলে, কিন্তু নির্বন চা ফ্লোরে ফেলে দিয়ে, আমার চা খেতে ইচ্ছা করছে না। বেলকনি সহ রুমটা একদম পরিষ্কার যেন দেখতে পাই, কোনো ময়লা থাকলে ফলাফল ভালো হবে না। নির্বন এক প্রকার থ্রেড দিয়ে ওয়াশরুমে চলে যায়। চলে যেতে নির্বন বলে উঠে, দেখি নিয়তি তুমি কতদিন আমার থেকে মুখ লুকিয়ে থাকতে পারো। তুমি একদিন নিজেই এসে বলবে আমায় ভালোবাসো, আমি তোমার মুখ থেকে ভালোবাসার কথা বের করেই ছাড়ব। ছোঁয়া আবিরের দিকে হাত বাড়িয়ে দেয়। আবির ছোঁয়া হাতে রিং পরিয়ে আলতো করে ছোঁয়া হাতে একটা কিস করে। ছোঁয়া আবিরের স্পর্শ পেয়ে কেঁপে উঠে, লজ্জা পেয়ে চোখ বন্ধ করে ফেলে। আবির ছোঁয়ার চোখে ফু দেয়। ছোঁয়া চোখ মেলে তাকালেই আবির বলে উঠে, ছোঁয়া তুমি কিন্তু আমার প্রশ্নের উত্তর দিলে না। কিন্তু তোমার লজ্জা মাখা মুখ দেখতে অসাধারণ লাগে। ছোঁয়া আবিরকে জড়িয়ে ধরে। আবিরও ছোঁয়াকে জড়িয়ে ধরে। ছোঁয়া বলে উঠে, সব কথা মুখে বলতে হয় না, কিছু কিছু কথা চোখে পড়ে নিতে হয়। চোখে চোখে কথা হবে, ঠোঁটে ঠোঁটে নাড়া দিবে। আবির দুষ্টু হাসি দিয়ে, কি বুঝে নিব? আমি তোমার দাদা হয় নাকি অন্য কিছু? আবিরের কথা শুনে ছোঁয়া ক্ষেপে যায়, অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে।
আপনি আমার দাদা হতে যাবেন কেন? আপনাকে আমি দাদা হিসেবে মানি না। তাহলে আমাকে কোন চোখে দেখো? ছোঁয়া ক্ষেপে বলে উঠে, আমি আপনাকে খুব ভালোবাসি। আর কিছু বলতে পারবো না, আমি আপনাকে দাদা মানি না। ছোঁয়াকে আর পাইকে। ছোঁয়া দৌড় দিয়ে চলে যায় সেখান থেকে। আবির আনমনে হেসে ফেলে। আজ তার মনের কথা ছোঁয়াকে বলতে পেরেছে। নির্বন ওয়াশরুম থেকে বের হয়ে দেখে নিয়তি অগ্নিমূর্তি ধারণ করে রুম পরিষ্কার করছে। নিয়তির এমন অবস্থা দেখে নির্বনের খুব হাসি পাচ্ছে। নিয়তি মুখটা দেখে কষ্টের মাঝেও হাসি পাচ্ছে। নিয়তি নির্বনের দিকে তাকিয়ে কাচের টুকরো তুলে গেলেই হাত কেটে ফেলে। নিয়তি আউচ বলার সাথে নির্বন দৌড়ে এসে নিয়তির আঙ্গুলে হাত দেয়। কেটে যাওয়া আঙ্গুল মুখে নিয়ে রক্ত পান করতে থাকে। নিয়তি অবাক চোখে নির্বনের দিকে তাকিয়ে আছে, মনে মনে বলে উঠে, আমি আপনাকে কেন কষ্ট দিচ্ছি আপনি একদিন নিজেই বুঝতে পারবেন। কি হলো, এভাবে তাকিয়ে আছো কেন? আপনি আমার ময়লা হাত মুখে নিলেন কেন? হাতে অনেক জীবাণু আছে। ডোন্ট কেয়ার লুক নিয়ে কোন কিছু পরোয়া করি না, আর সামান্য জীবাণু আমার দেহের কিছু করতে পারবে না। তোমাকে এসব করতে হবে না, অন্য কেউ করে নিবে। নিয়তি নির্বনের কথায় মাথা নাড়িয়ে সম্মতি জানায়। নিয়তি চলে যেতে নিলেই, মিস নিয়তি, আমি তোমাকে এখান থেকে চলে যেতে বলছি। নিয়তি মাথা নিচু করে, না মানে, এখন তো আমার কোন কাজ নেই, তাই এখানে আমি দাঁড়িয়ে থাকতে চাই না। তুমি এই বাড়ির কাজের লোক। আমি তোমাকে যা বলবো তুমি তাই করবে। আমি যখন এখান থেকে তোমাকে চলে যেতে বলবো তখনই তুমি চলে যাবে। নিয়তি মাথা নাড়িয়ে সম্মতি জানায়। নিয়তির এমন স্বভাব দেখে নির্বনের মনে ঢোল বাজাচ্ছে। বলতে ইচ্ছে করছে ঢাকের তালে, খুশিতে মেতেছে মন, কিন্তু কি আর করার। নিয়তির সামনে এমন কিছু করতে পারবে না। নিয়তিকে একবার রাউন্ড করে মুচকি হেসে বলে উঠে, দাঁড়িয়ে না থেকে বসে পড়ো। তোমাকে দাঁড়াতে বলিনি, বসে থাকতে বলেছি। নিয়তি বিরক্তি সূচক দৃষ্টি নিক্ষেপ করে মনে মনে বলে উঠে, আপনাকে নিয়ে মজা করা হচ্ছে নাকি আমাকে কষ্ট দেওয়া হচ্ছে? আমারও দিন আসবে, তখন আমিও দেখে নিব কি করেন আপনি, গর্ত খুঁজে পাবেন না। নিয়তির কানের কাছে ফিসফিস করে বলে উঠে, বকাগুলো আর একটু জোরে দিলে ভালো হতো, কিছুই শুনতে পাচ্ছি না, আসলে ইদানিং কানে কম শুনি। নিয়তি ভেঙচি কেটে সোফায় বসে পড়ে নির্বন উদ্ভট গলায় গান বলতে শুরু করে। না আছে গানের অর্থ, না আছে গানের সুর। এত জোরে গান বলছে নিয়তির কান ফেটে যাওয়ার উপক্রম। নিয়তি কান ধরে নির্বনের দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে। নির্বন পোশাক পরে নিয়তি বলে উঠে, নিয়তি এই দিকে শুনে যাও। নিয়তির কানে হাত থাকায় নির্বনের কথা ততটা কানে যায়নি। গান মনে করেই নিয়তি একই জায়গায় বসে আছে, নিয়তির কান থেকে হাত সরিয়ে নিয়ে, তোমাকে ডাকছি, কথাগুলো কি কানে যাচ্ছে? হ্যাঁ, আমাকে কি করতে হবে? দেখতে পাচ্ছ না আমার শার্টের সবগুলো বাটন খোলা, লাগিয়ে দাও। নিয়তি মিহি কণ্ঠে, আমি পারবো না, আমি আপনার শার্টের বাটন লাগিয়ে দিতে পারবো না। কাজের লোকদের মুখে কোন অজুহাত শুনতে চাই না। কাজের লোক কাজ করবে না তা তো নয়। নিয়তি এক প্রকার বাধ্য হয়ে নির্বনের শার্টের বাটন লাগিয়ে দিচ্ছে। বাটন লাগানোর পর বলে উঠে, অফিসে যাওয়া আপনার বারণ, কোথায় যাচ্ছেন? কেউ ভালোবাসে না, তাই নতুন কাউকে খুঁজতে যাচ্ছি। আমাকে আজ অনেক হ্যান্ডসাম লাগছে, আমি নিশ্চিত আজ আমার প্রেমে 10টা মেয়ে হাবুডুবু খাবে। নির্বনের কথা শুনে নিয়তির খুব রাগ উঠে। নিয়তি ঝাড়ু নিয়ে নির্বনের সামনে দাঁড়ায়। অগ্নিমূর্তি ধারণ করে নির্বনের দিকে তাকিয়ে আছে। সাপের মতো ফোসফোস করছে, দেখে মনে হচ্ছে কোনো হিংস্র ক্ষুধার্ত প্রাণী।
নির্বন ভয়ে ভয়ে বলে উঠে, আমার দিকে এভাবে ঝাড়ু তাক করে রেখেছ কেন? আমি এখন কিছু করিনি, আমার পথ থেকে সরে যাও। নিয়তি ক্ষোভ নিয়ে বলে উঠে, আপনি এক পা বাহিরে রেখে দেখান, তারপর আমার নাম পাল্টে রাখব। শুকনো ঢুক গিলে। আমি বাহিরে পা রাখলে তুমি কি করবে? এভাবে আমায় থ্রেট দিচ্ছ কেন? বাহিরে পা রাখলে আপনার পা পায়ের জায়গায় থাকবে না, কেটে হাতে ধরিয়ে দিব। আটকে আটকে বলে উঠে, তুমি তো আমায় ভালোবাসো না, তাহলে আমার উপর কেন অধিকার দেখাচ্ছ? ভালোবাসার মানুষ খুঁজতে দিবে না। নির্বনের মুখ চেপে ধরে, আপনার মুখে এই খোঁচা খোঁচা দাড়ি আর দেখবে না। আপনাকে দেখতে একদম হনুমান লাগবে, আমার কথার ছাড়া এক পা বাহিরে রেখে দেখান। নির্বন নিয়তির কোমর ধরে নিজের কাছে টেনে নিয়ে আসে। আচমকা নির্বন নিয়তির কোমরে হাত রাখাতে নিয়তি ভয় পেয়ে কেঁপে উঠে। নিয়তি পরক্ষণেই বুঝতে পারে। নির্বনকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিয়ে, আমাকে টাচ করার চেষ্টা করবেন না, আপনার প্রতি আমার কোন ইন্টারেস্ট নেই, তাই আমাকে টাচ করলে হাত ভেঙে রেখে দিব। নিয়তি নির্বনকে হুমকি দিয়ে রুম থেকে চলে যায়। নির্বন আনমনেই নিয়তির কথা ভেবে হেসে ফেলে। মিসেস নিয়তি, তুমি নিজেও ভালোবাসবে না, আমাকেও ভালোবাসতে দিবে না, তবে আমি আমার ভালোবাসা আদায় করেই নিব। আমি জানি তুমি আমাকে আমার অন্যায়ের শাস্তি দিচ্ছ, আমি তোমার সব শাস্তি মাথা পেতে নিব। ছোঁয়া আবিরের মা বাবার সামনে লজ্জা লজ্জা ভাব নিয়ে বসে আছে। আবিরের দিকে তাকালেই আবির ছোঁয়াকে চোখ টিপল দেয়, এতে ছোঁয়া আরো লজ্জা পেয়ে যায়। ছোঁয়া আবিরের দিকে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে মনে মনে, আজই প্রপোজ করলো, আর আজই আমার বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে, কেন আমার প্রেম করতে ইচ্ছা করে না বুঝি? আমি বানের জলে ভেসে আসছি। সবার চোখ ফাঁকি দিতে পারলেও নিয়তির চোখ ফাঁকি দিয়ে পারেনি আবির। আবিরের চোখ টিপল দেখে ফেলে নিয়তি। নিয়তি ধীরে ধীরে আবিরের কাছে আসে, সুযোগ বুঝে আবিরের পেটে বসিয়ে দেয় বিলাই চিমটি। আবির চিমটি সহ্য করতে না পেরে আউচ বলে চিৎকার দিয়ে উঠে। নিয়তি মুচকি হেসে, ছোঁয়া আবিরকে মেবি পিঁপড়া কামড় দিয়েছে, তাকে মেডিসিন লাগিয়ে দাও। আবিরের দিকে শয়তানি দৃষ্টিতে তাকিয়ে, প্রেম করার রাস্তা বানিয়ে দিলাম, যাও মন খোলে প্রেম করো। আবির ইনোসেন্ট মুখ করে ছোঁয়ার সাথে ছোঁয়ার রুমে চলে আসে। আবির কিছু বলতে নিবে তার আগেই ছোঁয়া আবিরের মুখ ধরে। আপনি এত রোমান্টিক কেন? আমরা আগে কিছু বছর প্রেম করব, তারপর বিয়ে করব, সকালে প্রপোজ করেই বিকেলেই বিয়ের প্রস্তাব। আবির চোখের ইশারায় মুখ থেকে হাত সরাতে বলে, কিন্তু ছোঁয়ার সেদিকে খেয়াল নেই। ছোঁয়া নিজের মতো করে বকবক করেই যাচ্ছে। আবির কোন উপায় না পেয়ে ছোঁয়ার কোমরে হাত দিয়ে নিজের কাছে নিয়ে আসে। আবিরের স্পর্শ পেয়ে ছোঁয়া কেঁপে ওঠে। ছোঁয়া মুখে আর কোন কথা নেই, ছোঁয়া চোখ বড় বড় করে আবিরের দিকে তাকিয়ে আছে। আবির দুষ্টু হাসি দিয়ে, আমি রোমান্টিক হলে আমায় সহ্য করতে পারবে তো? আবিরকে ধাক্কা দিয়ে, আপনি দূরে সরে দাঁড়ান, রোমান্টিক হতে হবে না। আবিরের বাবা বলে উঠেন, যেখানে ছেলে মেয়ে দুই জনই রাজি আছে, তাই আমরা আর দেরি করতে চাই না। নির্বনের মা নির্বনের দিকে তাকিয়ে, আসলে আমি কোন কথা দিতে পাচ্ছি না, আমি ছোঁয়ার মা হলেও আমার থেকে ছোঁয়ার উপর বেশি অধিকার নির্বনের, তার সাথে এসব নিয়ে কথা বলেন। আবিরের মা নির্বনের পাশে বসে, কি বলো নির্বন? তোমার বোনকে আমার বাড়ির বউ হতে দিবে না? ছোঁয়াকে তোমার মতো ভালোবাসতে পারবো না, কিন্তু ভালোবাসা দিয়ে ভরিয়ে দেওয়ার চেষ্টা করব। নির্বন টলমল নয়নে, আঙ্কেল যে সিদ্ধান্ত নিবে আমি তাতেই রাজি। আগামী মাসের 1 তারিখে তাদের বিয়ে, মাত্র 15 দিন পর বিবাহের কাজটা সম্পূর্ণ করতে চাই।
নির্বন মাথা নাড়িয়ে সম্মতি জানায়। আবিরের মা বাবা আরও অনেক বিষয়ে কথা বলতে থাকেন। নির্বন মন ভার করে নিজের রুমে চলে আসেন। খুব কষ্ট হচ্ছে ছোঁয়ার জন্য। আর মাত্র 15 দিন তার বাড়িতে থাকবে, তারপর তাকে আর নিজের চোখে দেখতে পাবে না। ভাবতেই চোখ থেকে 2 ফোঁটা জল বেরিয়ে আসে। নিয়তি নির্বনের পিছন পিছন অনুসরণ করে চলে আসে। নির্বনের কাঁধে হাত রাখতেই নির্বন ভয় পেয়ে যায়, চকিত হয়ে বলে ওঠে, কে? নিয়তি চোখ ছোট করে। এভাবে চমকে উঠলেন কেন? কি হয়েছে আপনার? আপনার চোখে জল কেন? চোখের জল মুছে। কই চোখে জল? আমার চোখে কোন জল নেই? কান্না করছিলেন কেন? মলিন হাসি দিয়ে। কান্না করব কেন? মনে হয় চোখে কোন কিছু পড়েছিল, তাই চোখে জল এসে পড়েছে। নির্বনকে নিজের দিকে ঘুরিয়ে, কোনটা চোখের জল আর কোনটা নিজ থেকে বেরিয়ে আসা জল আমি ভালো করেই জানি। কার কথা ভেবে খারাপ লাগছে? নির্বন নরম স্বরে ভেজা কণ্ঠে, আমি কি আর ছোঁয়াকে দেখতে পাবো না? সে কি আমাদের ছেড়ে একেবারে চলে যাবে? নিয়তি বুঝতে পারে ছোঁয়া হলো নির্বনের একমাত্র দুর্বলতা। খুব বেশি ভালোবাসে ছোঁয়াকে, ছোঁয়াকে যেন চোখে হারায়। নিয়তি আভয় বাণী দিয়ে, মন খারাপ করছেন কেন? যখন ইচ্ছা তখন ছোঁয়ার সাথে দেখা করবেন। আবির তো আপনার বন্ধু, ছোঁয়াকে খুব ভালো রাখবে। ছোঁয়াকে খুব ভালোবাসে। তুমি সত্যি বলছো তো? ছোঁয়া আবিরের সাথে ভালো থাকবে? ছোঁয়ার কোন কষ্ট হবে না? ছোঁয়ার কোন কষ্ট হবে না? অনেক রাত হয়েছে, আপনি ঘুমিয়ে পড়েন। কাল তো সারা রাত ঘুম আসেননি। তুমি ঘুম আসবে না? তুমি কখন ঘুমের দেশে পাড়ি জমাবে? নিয়তি চোখ অন্যদিকে সরিয়ে, আমায় নিয়ে চিন্তা করতে হবে না, আমি সময় মতো ঘুমিয়ে যাব। নিয়তি কথা না বাড়িয়ে নির্বনের রুম থেকে চলে আসে। নির্বন বিছানা থেকে উঠে বেকনিতে আসে। নির্বনের মনের মতো আজ প্রকৃতিও রূপ ধারণ করেছে। প্রকৃতিতে বুকে আজ অন্ধকার ঘনিয়ে এসেছে। আকাশ ভরা তারা থাকলেও রাতের সৌন্দর্য চাঁদ নেই। চাঁদও অভিমান করে মুখ লুকিয়ে আছে। নির্বন অন্ধকার বেকনিতে কিছুক্ষণ বসে থেকে বিছানায় এসে শুয়ে পড়ে। গতকাল রাতে ঘুম না আসার জন্য খুব তাড়াতাড়ি ঘুমের দেশে পাড়ি জমায়। নির্বন প্রতিদিন নিয়তির কাছ থেকে অপমান হয়ে ফিরে আসে। নিয়তি কিছুতেই নির্বনকে ক্ষমা করছে না। নির্বন না পারছে নিয়তির ভালোবাসার বন্ধন থেকে বেরিয়ে, না পারছে অবহেলা সহ্য করতে, কিছুই বুঝতে পারছে না। নির্বন যখনই নিয়তির সামনে আসে তখনই ভেসে উঠে নির্বনের সেই জানোয়ার রূপজনিত চেহারা। না পারছে দূরে ঠেলো দিতে, না পারছে কাছে টেনে নিতে। দূরে সরে গেলেই কষ্টে বুক ফেটে যায়, কাছে আসলে ভয়ঙ্কর রূপ ফুটে ওঠে। মান অভিমানের উপর ভিত্তি করে চলে যাচ্ছে নির্বন নিয়তির দিনগুলো। দেখতে দেখতে এগিয়ে আসছে আবির ছোঁয়ার বিয়ে। বিয়ের কাজে ব্যস্ত হয়ে পড়ে নির্বন নিয়তি। ছোঁয়া আর আবিরের বিয়ে হয়ে যায়। ছোঁয়া আবিরের সাথে নিজের শ্বশুরবাড়িতে পাড়ি জমায়। নির্বনকে সারা বাড়ি খুঁজে যায়। এত লোকের ভিড়ে নির্বনকে কোথায় খুঁজে পাচ্ছে না নিয়তি। বিয়ে বাড়িতে লোকজন কমে আসছে, অনেক আত্মীয় স্বজন চলে গেছে। ধরতে গেলে আগের মতন হয়ে গেছে। এত কিছু হয়ে গেলে নির্বন কোথায় চলে গেল? নিয়তি হতাশা নিয়ে নির্বনের বেকনিতে আসে। বেকনিতে এসেই নিয়তির চোখ ছানাপড়া হয়ে যায়। নির্বন ফ্লোরে গুটিসুটি মেরে মেয়ে মানুষের মতো কান্না করে যাচ্ছে। নির্বনের কাঁধে হাত রাখতেই নির্বন অবাক দৃষ্টিতে নিয়তির দিকে তাকায়। নিয়তি কিছু বলার আগেই নির্বন নিয়তিকে জড়িয়ে ধরে কান্না শুরু করে। নিয়তি কোন উপায় না পেয়ে নির্বনকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিতে থাকে। নিয়তি কোমল স্বরে মায়াভরা কণ্ঠে বলে উঠে, প্লিজ এভাবে ভেঙে পড়বেন না। আপনি ভেঙে পড়লে ছোঁয়া নিজের উপর সাহস হারিয়ে ফেলবে। অবুঝ শিশুদের মতো করুণ স্বরে, ছোঁয়া বাড়িতে আর আসবে না। আমি ছোঁয়াকে খুব ভালোবাসি।
আমার একমাত্র বোন। তাকে ছাড়া এই বাড়ি শূন্য শূন্য লাগছে। নির্বনের চোখের জল মুছে দিয়ে, আপনি এসব নিয়ে একদম মন খারাপ করবেন না, ছোঁয়া এই বাড়িতেই থাকবে, ছোঁয়া কোথায় যাবে না। চোখে মুখে আনন্দের উচ্ছ্বাস নিয়ে, তুমি সত্যি বলছো? ছোঁয়া আমাদের বাড়িতে ফিরে আসবে? নির্বনের হাতে হাত রেখে, ছোঁয়া এই বাড়িতেই চলে আসবে, রুমে চলেন, ঘুম আসবেন। নির্বন নিয়তিকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। নিয়তি আজও নিজের রুমে চলে আসতে চেয়েছিল, কিন্তু নির্বনের একাকিত্ব দেখে নিয়তি বাধ্য মেয়ের মতো থেকে যায়। আধার কেটে আসে দিনের আলো, মুছে যায় গ্লানি, ঝরে যায় ঝরা। সূর্যদেব নিজের কিরণ ছড়িয়ে নতুন দিনের সূচনা করলেন। নিয়তি চোখ মেলে নিজেকে নির্বনের বুকে আবিষ্কার করে। অন্য দিন নির্বন নিয়তির কাছে আসলে তার সাথে গড়ে যাওয়ার কাহিনী মনে যায়, কিন্তু আজ কেন জানি খুব ভালো লাগছে। নির্বনকে ছেড়ে যেতে মন চাইছে না। এক প্রকার বাধ্য হয়ে নিয়তি চলে আসে, সবার জন্য চা করে, নির্বনের জন্য চা নিয়ে রুমে আসে। চা রেখে চলে আসতে নিলেই নিয়তির চোখ রসে গোল্লার মতো হয়ে যায়। নির্বন স্নান করে খালি গায়ে ওয়াশরুম থেকে বের হয়, চুল থেকে ফোঁটায় ফোঁটায় জল পড়ে যাচ্ছে। হালকা লোম যুক্ত বুকটা জলের ছিরায় বুকের সাথে ল্যাপটে আছে। নিয়তি অপলক দৃষ্টিতে নির্বনের দিকে তাকিয়ে আছে। নির্বন টুপ করে নিয়তিকে কিস করে, নিয়তি হা হয়ে যায়। নির্বন দুষ্টু হাসি দিয়ে, এভাবে তাকিয়ে থাকার কোন মানে নেই, আমার সমস্ত জোরেই তুমি রয়েছে। নির্বন কথা শুনে নিয়তি লজ্জা পেয়ে যায়, লজ্জা মাখা মুখে বলে উঠে, আপনার লজ্জা করে না মেয়েদের সামনে খালি গায়ে আসতে? নিয়তির দিকে একটু ঝুঁকে চুল ঝাঁকি দেয় নির্বন, চোখ টিপল দিয়ে। আমি অন্য কোন মেয়ের সামনে যাইনি, ইভেন আমি কোন মেয়ের সামনে যাইনি। নিয়তি অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে, আমি তাহলে কি? আপনার সামনে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। নিয়তির কানে ফিসফিস করে, তুমি আমার বিয়ে করা বউ, তোমার সামনে এমনভাবে না, আসলে কার সামনে যাব? তোমাকে ইমপ্রেস করার জন্যই তো এমন ভাবে আসি। নির্বন নিয়তির কানে এতটাই ফিসফিস করে বলে যে নিয়তি স্ট্যাচু হয়ে যায়। নিয়তি এক ধ্যানে তাকিয়ে আছে। নিয়তির কানে শুধু ভেজে যাচ্ছে কথাগুলো। নির্বন পোশাক পরে নিয়তির সামনে তুড়ি বাজায়। নিয়তি দুনিয়ায় ফিরে আসে। কি হলো, এভাবে তাকিয়ে কাকে আবিষ্কার করছো? আপনি শার্ট পরে নিয়েছেন তো? একবার আমার তাকিয়ে দেখো। আমি অনেক আগেই শার্ট পরে বসে আছি, আমার খুব ক্ষুধা লাগছে। খাবার টেবিলে নির্বনের সামনে বসে খাবার খাচ্ছে নিয়তি। নির্বন পা দিয়ে নিয়তিকে বিরক্ত করে যাচ্ছে। নির্বন মুচকি মুচকি হেসে যাচ্ছে। নিয়তি অগ্নি দৃষ্টি মিলে তাকাচ্ছে নির্বনের দিকে। খাওয়া শেষ করে নির্বন মনের সুখে নিজের রুমে চলে যায়। নিয়তি কাজ শেষ করে নির্বনের মায়ের রুমে আসে। নির্বনের মা মুচকি হেসে, নিয়তি দূরে দাঁড়িয়ে আছো কেন? কাছে এসে বসো। নিয়তির নির্বনের মায়ের একদম কাছে এসে বসে নিয়তির হাতে এক জোড়া কাকন পরিয়ে দেন তিনি। নিয়তি অবাক দৃষ্টিতে নির্বনের মায়ের দিকে তাকায়। তিনি মুচকি হেসে বলে উঠেন, এভাবে তাকিয়ে থাকতে হবে না, আমি সবকিছু জানি। নিয়তি চকিত হয়ে, আপনি সবকিছু জানেন মানে? আমি কিছুই বুঝতে পারছি না। নিয়তি কান মলে নিয়ে, আমার কাছ থেকে লুকানো হয়েছে কেন? আমাকে পর মনে হয়, আমি অন্যদের মতন। নিয়তি কৌতূহল নিয়ে, মা আমি কিছুই বুঝতে পারছি না, আপনার কাছ থেকে কি লুকাতে যাব? আমি আপনার কাছ থেকে কিছুই লুকাইনি। তুমি তাহলে নিজ মুখে স্বীকার করবে না, ছোঁয়া আমায় সব বলে দিয়েছে মিসেস নির্বন? নিয়তি নির্বনের মায়ের কথা শুনে শকট। নিয়তি ভেবে নিয়েছিল তিনি কিছুই জানেন না, কিন্তু তিনি সবকিছু জেনে বসে আছে। নিয়তির হাতে হাত রেখে
বিবাহিত মেয়েদের শাখা সিঁদুরে ভালো লাগে, আধুনিক যুগকে নিজের মনে পোষণ করে সিঁদুর পরা বন্ধ করো না, সিঁদুর পরলে মেয়েদের সব থেকে সুন্দর লাগে, আর স্বামীর মঙ্গল কামনায় মেয়েরা সিঁদুর পরে। নিয়তি মাথা নাড়িয়ে সম্মতিতে জানিয়ে কেটে পড়ে সেখান থেকে রুমে এসে দেখে নির্বন বিছানায় হাত পা ছড়িয়ে শুয়ে আছে। নিয়তিকে দেখেও না দেখার ভান করে শুয়ে থাকে, এতে নিয়তির অভিমান হয় আরও। নিয়তি নির্বনের দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে বলে উঠে, আপনার সাহস কি করে হলো? নিয়তিকে দেখে নির্বন অন্য দিকে ঘুরে শুয়ে পড়ে, এতে নিয়তির রাগ আরও বেড়ে যায়। নিয়তি বিছানায় উঠে নির্বনের উপর চেপে বসে। নিয়তি কর্কশ কণ্ঠে, আপনি আমাকে অ্যাভয়েড করছেন, আমি আপনার সাথে কথা বলতে এসেছি। নির্বন মনে মনে বলে উঠে, ক্ষেপে গেছে মনে হচ্ছে। নির্বন এখন পালাবি কিভাবে? তোকে আজ নিয়তি টুকরো টুকরো করে ফেলবে। নিয়তি আরও রেগে বলে উঠে, কথা কানে যাচ্ছে না, আমি আপনার সাথে কথা বলছি। নির্বন চোখ ছোট করে, নিয়তি তুমি কখন আসলে? তুমি আমার উপর বসে আছো কেন? নির্বনের কথা শুনে নিয়তি আরও রেগে যায়। নিয়তি ক্ষেপে বলে উঠে, ওই আপনাকে আমি এতক্ষণ 10 টাকা দামের নোট বললাম। নির্বন শুকনো ঢুক গিলে, তুমি এভাবে অগ্নিমূর্তি ধারণ করে আছো কেন? নিয়তি হাত এগিয়ে সামনে এগিয়ে দিয়ে, মা আমার হাতে কাকন পরিয়ে দিয়েছেন। নির্বন মুচকি হেসে, তোমাকে খুব সুন্দর মানিয়েছে। কাকন জোড়া তোমার হাতেই শোভা পেয়েছে। আপনি কি জানেন, কাকন পরিয়ে দিয়েছেন এই বাড়ির বউ হিসেবে, আমি এই বাড়ির বউ হতে চাই না। নির্বন নিয়তিকে নিচে ফেলে, তুমি আমার বিয়ে করা বউ, তুমি কেন আমাকে অবহেলা করো? আমি আপনাকে স্বামী হিসেবে মেনে নিতে পারবো না, আমাকে বিছানার সাথে চেপে ধরে আছেন কেন? নির্বন মলিন কণ্ঠে, তুমি কি চাও? তুমি চাও আমি অন্য কাউকে বিয়ে করি, অন্য কাউকে স্ত্রীর মর্যাদা দেয়? নির্বনের কথাগুলো নিয়তির বুকে তীরের মতো লাগলো, না চাইতেও নিয়তির কপল বেয়ে জল 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল। নিয়তি নির্বনের মুখে হাত দিয়ে, আপনি অন্য মেয়ের কাছে যান একবার, যে পা দিয়ে অন্য মেয়ের কাছে যাবেন সেই পা ভেঙে হাতে ধরিয়ে দিব। নিয়তির চুলে মুখ লুকিয়ে নেশা ভরা কণ্ঠে, তুমি তো আমায় ভালোবাসা না, আমাকে সব সময় ইগনোর করে চলো। ভালোবাসা মানুষকে কাছে নিয়ে আসে, কিন্তু আমার ভালোবাসা আমাকে দূরে ঠেলে দেয়। কথাগুলো নিয়তির কানে ফিসফিস করে বলায় নিয়তি কেঁপে উঠে। নির্বনকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়, কিন্তু নির্বন ঘাড় ত্যাড়া লোক পিছন থেকে নিয়তিকে জড়িয়ে ধরে। নেশা ভরা কণ্ঠে, আমার প্রশ্নের কোন উত্তর দিলে না তো? আমি আমার প্রশ্নের উত্তর জানতে চাই। নির্বনের ভারী শ্বাস নিয়তির ঘাড়ে পড়ছে, নিয়তি নেশায় হারিয়ে যাচ্ছে। নির্বন এত কাছে এসেছে যে নিয়তি একটু পর পর কেঁপে উঠছে। নিয়তি নির্বনের হাত চেপে ধরে, আমার থেকে দূরে সরে যান, আমার কেমন জানি লাগতেছে, আমি কোন প্রশ্নের উত্তর দিতে রাজি নয়। নিয়তির ঘাড়ে ডিপ কিস করে, আমি আমার প্রশ্নের উত্তর না পাওয়া অবধি আমি কোথাও যাব না। ঘাড়ে নির্বনের স্পর্শ পেয়ে নিয়তি চোখ বন্ধ করে নির্বনের হাত আরও চেপে ধরে। নিয়তি দেহে রক্ত চলাচলের গতি বেড়ে গেছে, শ্বাস ঘন হয়ে যাচ্ছে, কথা বলার ভাষা হারিয়ে ফেলছে। এমন রোমান্টিক অত্যাচারের সাথে নিয়তি মোকাবেলা করতে পারছে না নির্বনকে দূরে ঠেলে দিতে। নিয়তি চোখ বুজে নির্বনের অত্যাচার সহ্য করে যাচ্ছে। নিয়তি কাঁপা কাঁপা গলায়, আমি আপনাকে ভালোবাসি না, আপনার প্রতি আমার কোন ইন্টারেস্ট নেই। নিয়তিকে আরও নিজের সাথে চেপে ধরে, তোমার ভালোবাসা আমার লাগবে না, আমি আমার ভালোবাসা দিয়ে তোমাকে রাঙিয়ে দিব। তুমি আমায় ভালোবাসো কিনা সেদিকে আমার কোন খেয়াল নেই, আমি তোমায় ভালোবাসি, এটাই আমার কাছে বড়। কাঁপা কাঁপা ঠোঁটে নরম স্বরে,
প্লিজ আমায় যেতে দেন, আমার অনেক কাজ আছে, এভাবে এখানে শুয়ে থাকলে আমার কোন কাজ হবে না। নিয়তির ঘাড়ে নির্বন নিজের ঠোঁট জোড়া আবারও আলতো করে স্পর্শ করে। এইবার নিয়তি নিজেকে আর কন্ট্রোল করতে পারল না। নিয়তিও নির্বনের নেশায় পা দেয়, নেশার ঘোরে বলে উঠে, আমিও আপনাকে খুব ভালোবাসি। আপনাকে ভালোবাসি বলেই আপনার প্রতি আমার অধিকার বেশি। নিয়তি কথা শুনে নির্বন খুব খুশি হয়ে যায়। নির্বন উঁচু স্বরে আনন্দের সাথে বলে উঠে, আমিও তোমায় খুব ভালোবাসি নিয়তি, তোমাকে কখনো আর ঠকাবো না, আমি তোমার সব সময় পাশে থাকব। নিয়তি কি বলেছে পরক্ষণেই বুঝতে পেরে লজ্জা পেয়ে দৌড়ে রুম থেকে চলে যায়। নিয়তি লজ্জা পেয়ে রুম থেকে চলে আসে। নির্বন মুচকি অফিসের কাজ করতে থাকে। এখন নিজের কাজ নিজেকেই করতে হবে। ছোঁয়া এখন স্বামী সংসার নিয়ে ব্যস্ত। নিয়তি দৌড়ে নির্বনের মায়ের রুমে আসে। দেখতে আসে তিনি কি করছেন। নিয়তি দেখে তিনি নিজের কাছে ডেকে বসান। নিয়তির হাতে হাত রেখে, আমি তোমাকে কিছু বলতে চাই। নিয়তি অবাক দৃষ্টি মেলে, কোন সংকোচ না নিয়ে বলে ফেলেন, আমি আপনার কথা মর্যাদা দেওয়ার চেষ্টা করব। নির্বনের মা দীর্ঘ শ্বাস ফেলে নিয়তির হাতে একটা চাবির গোছা তুলে দেন। শোভন কণ্ঠে বলেন, আজ থেকে সংসারের দায়িত্ব তোমার হাতে, তুমি নিজ হাতে এই সংসার আগলে রাখবে। নিয়তিকে হুট করেই এত বড় দায়িত্ব দেওয়াতে নিয়তি ভয়ে কাচুমাচু করতে থাকে। শুকনো ঢুক গিলে বলে উঠে, আসলে মা, আমি এসব দায়িত্ব বহন করতে পারবো তো। নিয়তির হাত ধরে আশ্বাস দিয়ে, তুমি সব পারবে, তোমার দ্বারা সব সম্ভব। কোন কিছু থেকে ভয় পেয়ে পিছিয়ে আসবে না। কিন্তু, কোন কিন্তু নয়, আমি যা বলছি তাই হবে, আজ থেকে এই বাড়ি সামলানোর দায়িত্ব তোমার। নিয়তি ভয়ে ভয়ে মাথা নাড়িয়ে হ্যাঁ বোধক সম্মতি দেয়। নিয়তি চলে যেতে নিলেই নির্বনের মা পিছন থেকে গুরুগম্ভীর কণ্ঠে বলে উঠেন, আমি তোমাকে এখান থেকে যেতে বলেছি, তুমি যাচ্ছ কোথায়? নিয়তি হতভম্ব হয়ে ভয়ে ভয়ে বলে, আসলে মা অনেক কাজ আছে, সবার জন্য রান্না করতে হবে, এখনো রান্না বসানো হয়নি। গম্ভীর কণ্ঠে রাগী ভাব নিয়ে, যখন তোমাকে যেতে বলবো তখন তুমি যাবে, রান্না করার জন্য অনেক লোক আছে। নিয়তি ভয়ে ভয়ে হতভম্ব হয়ে, ওকে মা, নিশ্চয় আপনার কিছু লাগবে। আপনার কি লাগবে? আমাকে বলেন, আমি সব করে দিচ্ছি। আমার কিছু লাগবে না, তবে তোমার কাছ থেকে আমি একটা জিনিস চেয়ে নিব, তুমি কি আমায় সেই জিনিস দিবে? আপনি কি চান? একবার মুখ ফুটিয়ে বলেন, আপনার জন্য আমি সবকিছু করতে পারি। আমি আমার ঘরে নতুন সদস্য দেখতে চাই, যত তাড়াতাড়ি পারো আমাকে নাতি বা নাতনির মুখ দেখাও। নিয়তি লজ্জা পেয়ে মাথা নিচু করে ফেলে। নিয়তি এমন বিপাকে পড়বে কোনোদিন ভাবতে পারেনি। নির্বনের মা নিয়তির মুখ উপরে তুলে, এভাবে আমার কাছে লজ্জা পেতে হবে না, আমি নতুন সদস্য দেখতে চাই। নিয়তি মুচকি হেসে কিছু না বলে দৌড়ে চলে আসে। নিয়তি মাথায় শুধু তার শাশুড়ির কথাগুলো ঘুরপাক খাচ্ছে। আজও নিয়তি নির্বনের ঘরে যায়নি। নিয়তি নিজের রুমে বসে বসে গান গেয়ে যাচ্ছে। নির্বন ক্ষেপে নিয়তির রুমে পা বাড়ায়, কিন্তু নিয়তি কণ্ঠে কাকের গান শুনে হেসে ফেলে, আমার আতা গাছে গরু ছাগল বাসা বেঁধেছে, হুসস গরু হুসস ছাগল। নিয়তি পিছনে ঘুরে নির্বনকে দেখতে পেয়ে তেলে বেগুনে জ্বলে উঠে। নিয়তি তেরে নির্বনের কাছে আসে, চোখ পাকিয়ে বলে উঠে, আপনি হাসেন কেন? আমি ভালো গান গাইতে পারি না। নির্বন নিজের হাসি বন্ধ করে অবাক চোখে, তুমি গান গাইছিলে? তোমার কণ্ঠের প্রেমে পড়ে গেলাম। নিয়তি নিজেকে সুপারস্টার দাবি করে। আমার গান যে শুনেছে সেই আমার গানের প্রেমে পড়ে যায়। শ্রেয়া ঘোষাল আমার কাছ থেকে গান শিখে।
নির্বন আর নিজের হাসি থামিয়ে রাখতে পারল না, নির্বন অট্টহাসিতে মেতে উঠে। নির্বন কোন রকম হাসি থামিয়ে? তোমার কাছ থেকে শ্রেয়া ঘোষাল গান শিখে। শ্রেয়া ঘোষালের কপাল এত খারাপ হলো কবে? তোমার মতো শ্রেয়া ঘোষাল কাকের মতো কাকা করে গান বললে মানুষ তার গানকে রানু মণ্ডলের সাথে তুলনা করবে। নিয়তি অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে। আপনি আমাকে ইনসাল্ট করছেন, আমি আপনাকে ছাড়ব না। আমি তোমার প্রশংসা করছি, তোমার সাথে আমার নয়। হিরো আলমের বিয়ে হলে ভালো হতো, দুই জনে মিলে মনের সুখে গান গাইতে পারতে। নিয়তি তেরে নির্বনের কাছে আসে, নির্বনের পায়ে লাথি দিয়ে চলে যেতে নিলেই নির্বন নিয়তির কোমর ধরে নিজের সাথে মিশিয়ে নেয়। আচমকা এমন ঘটনা ঘটতে পারে নিয়তি বুঝতে পারেনি। নিয়তি ঠোঁট জোড়া না চাইতেও নির্বনের ঠোঁটের সাথে লেগে যায়। নিয়তি তাড়াতাড়ি করে নিজেকে সংযত করে নেয়। নির্বন নিয়তিকে আরও কাছে টেনে নিয়ে আসে। নেশা ভরা কণ্ঠে, তোমার গান আমার কাছে খুব ভালো লেগেছে, তোমার কণ্ঠ রানু মণ্ডলের থেকে কোনো অংশে খারাপ নয়। নিয়তি কর্কশ কণ্ঠে, আমি কিন্তু এখন। নিয়তি কিছু বলতে নিবে তার আগেই নির্বন নিয়তি ঘাড়ে একটা ডিপ কিস করে। নিয়তি কোন কিছু বলার ভাষা হারিয়ে ফেলে। নিয়তির সমস্ত শরীর কেঁপে উঠে, নিয়তিও নির্বনকে জড়িয়ে ধরে। নির্বন দুষ্টু হাসি দিয়ে নিয়তিকে কোলে তুলে নেয়। নিয়তি ভয় পেয়ে বলে উঠে, এই কি করছেন? আপনি অসুস্থ, প্লিজ আমাকে নামিয়ে দেন। নির্বন ভেঙচি কেটে, আমি এতটাও দুর্বল নয়, তোমাকে বহন করার মতো যথেষ্ট শক্তি আছে। আপনার ভালো চাইলে আমাকে নিতে নামিয়ে দেন, আমার ভয় লাগছে। ভয়ের কিছু নেই, আমার গলা জড়িয়ে ধরো, তাহলে সব ভয় কেটে যাবে। আপনি কিন্তু। নিয়তি কিছু বলার আগেই নির্বন নিয়তিকে ফেলে দেওয়ার ভয় দেখায়। নিয়তি ভয় পেয়ে নির্বনের গলা জড়িয়ে ধরে। নির্বন মুচকি হেসে নিয়তিকে নিয়ে হাঁটা শুরু করে। নিয়তি চোখ বন্ধ করে নির্বনের বুকে মাথা রেখেছে। নির্বন নিয়তিকে ছাদে নিয়ে আসে, দোলনায় নিয়তিকে নামিয়ে দেয়। নিয়তি দীর্ঘ শ্বাস নিয়ে বলে উঠে, এত রাতে ছাদে কি করবেন? আমার ভীষণ ঘুম পাচ্ছে, আমি চলে গেলাম, আপনি ছাদে বসে ভূতদের সাথে কথা বলেন। নিয়তির কোলে মাথা রেখে, তোমার কোলে মাথা রেখে দূর আকাশের চাঁদ দেখতে চাই। চাঁদটা যদি পূর্ণিমার চাঁদ হতো তাহলে একটা রোমান্টিক মুহূর্ত থাকতো, কিন্তু আফসোস পূর্ণিমার চাঁদ নয়। আপনি বসে বসে পূর্ণিমা রাতের জন্য অপেক্ষা করেন। আমি শুধু তোমার ভালোবাসার জন্য অপেক্ষা করব, অন্য কারোর জন্য অপেক্ষা করব না। তামাশা সহিত বলে উঠে, কবি কবি ভাব, কিন্তু কোন ছন্দ মেলাতে পারে না। নিয়তিকে কোমর আলতো করে জড়িয়ে ধরে, আমি শুধু তোমার জন্য কবি হব, তোমার ভালোবাসার কবি হব, সেখানে ছন্দ নয়, ভালোবাসা বুঝাতে পারলেই হলো। আমি জেগে থাকতে পারবো না। আমার কোল থেকে উঠে দোলনায় শুয়ে শুয়ে ঘুম আসেন আর অর্ধেক পূর্ণিমার চাঁদ দেখে যান। অভিমানী স্বরে, না পারবো না, আমি তোমাকে জড়িয়ে ধরে এভাবে ঘুম আসব। নিয়তি নির্বনকে সুরসুরি দিতে থাকে। নির্বন হেসে নিয়তির কোল থেকে মাথা উঠিয়ে নেয়। নিয়তি ছাড়া পেয়ে চলে আসতে নিলেই নির্বন নিয়তির হাত ধরে ফেল। নিয়তি অগ্নিমূর্তি ধারণ করে, আমার কিন্তু ভালো লাগছে না, সকালে আমার অনেক কাজ আছে। নির্বন কিছু না বলে নিয়তিকে পাজা কোলায় তুলে নেয়। নিয়তির দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে আর হেঁটে নিজের রুমের দিকে যাত্রা শুরু করেছে। নিয়তি লজ্জা পেয়ে নির্বনের বুকে মুখ লুকায়। নিয়তিকে বিছানায় শুয়ে দেয়, তাদের মাঝে সকল ভুল বুঝাবুঝি মিটিয়ে নেয়। তারা ভালোবাসার অসীম সাগরে নিমজ্জিত হয়ে যায়। আধার কেটে নতুন দিনের সূচনা হয়। ভোরের আলো ফুটে উঠতেই নিয়তির ঘুম ভেঙে যায়। নিয়তি নিজেকে আবিষ্কার করে নির্বনের লোমযুক্ত বুকের মাঝে।
নির্বন তাকে একদম বুকের সাথে মিশিয়ে রেখেছে। নিয়তি নির্বনের দিকে তাকিয়ে লজ্জা পেয়ে যায়। মনে পড়ে রাতের সেই মিলনের কথা। নিয়তি আজ সার্থক, নিজের ভালোবাসার মানুষকে নিজের করে পেয়েছে। নিয়তি অবুঝ মন আজ নির্বনকে ছাড়তে চাইছে না। নিয়তিকে বারংবার আকর্ষণ করছে নির্বনের ঠোঁট জোড়া। নিয়তি নিজের লোভ কিছুতেই সামলাতে পারছে না। নিয়তি ধীরে ধীরে নির্বনের ঠোঁটের কাছে চলে, আসলেই নির্বন আঁখি মেলে তাকায়। নিয়তি নির্বনের চাহনি দেখে লজ্জা পেয়ে যায়। নিজেকে সংযত করে দূরে সরে আসতেই নির্বন নিয়তিকে ধরে ফেলে। নির্বন ভ্রু নাচিয়ে বলে উঠে, চুপি চুপি কি চলছে? তুমি আমাকে? নিয়তি লজ্জা মাখা মুখে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে। কই কিছু না তো। আপনি আমাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে আছেন কেন? আমার শ্বাস ফেলতে কষ্ট হচ্ছে। নিয়তির নাকে নাক ঘেঁষে, সারা রাত যখন জড়িয়ে ধরেছিলে তখন শ্বাস ফেলতে কষ্ট হয়নি, আমি জড়িয়ে ধরলে শ্বাস নিতে কষ্ট হয়। নিয়তি চোখ বড় করে, আমি মোটেও এমন করিনি, ছাড়েন আমাকে, আমার অনেক কাজ রয়েছে। তোমাকে আমি ধরে রেখেছি, তুমি যেতে পারো। নিয়তি অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে কর্কশ কণ্ঠে উঁচু স্বরে বলে উঠে, এভাবে দুই বাহুর মাঝে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে রেখেছে কে? নির্বন চোখ টিপল দিয়ে, আমি তোমাকে একদম জড়িয়ে ধরিনি, আমি আমার ভালোবাসার মানুষকে জড়িয়ে ধরেছি। তোমাকে আমি চিনি না, কে তুমি? নিয়তি নির্বনের পেটে চিমটি কাটে। নির্বন আউচ বলে নিয়তিকে ছেড়ে দেয়। নিয়তি সুযোগ কাজে লাগিয়ে ভেঙচি কেটে চলে যায়। অনেক দিন পর নির্বন আজ নতুন করে অফিসে যাচ্ছে। অফিসের কোন কিছুই তার নখর দর্পণে থাকলেও কেন জানি আজ নিজেকে অসহায় মনে করছে। এতদিন অফিস সামলেছে ছোঁয়া আবির, এখন ছোঁয়া আবিরের নিজস্ব একটা সংসার হয়ে গেছে। আবির নিজের বাবার অফিস সামলাতে ব্যস্ত। নির্বন নিয়তির দিকে হা করে তাকিয়ে আছে। নিয়তি নির্বনের মুখ বন্ধ করে দিয়ে, এভাবে হা করে তাকিয়ে থাকলে মুখে মশা ঢুকবে। নিয়তি সোনালী পাড়ের লাল রঙের সিল্কের শাড়ি পরেছে। নিয়তির সিঁথিতে সিঁদুর, হাতে সোনার কাকন। নিয়তিকে খুব সুন্দর দেখাচ্ছে। নির্বন অপলক দৃষ্টিতে নিয়তির দিকে তাকিয়ে আছে। নিয়তি নির্বনের ট্রাই বাঁধতে বাঁধতে, আমার দিকে না তাকিয়ে থেকে কাজে মন দেন, আমাকে দেখার কোন মানেই নেই। নিয়তির কানে ফিসফিস করে নেশা ভরা কণ্ঠে, তোমাকে অনেক সুন্দর লাগছে, লাল শাড়িতে তোমাকে লাল পরি লাগছে। এখন কথা না বাড়িয়ে অফিসে যান, আপনার জন্য মঙ্গল হবে, না হলে আপনাকে মিঠুন দাদার শ্মশানে পাঠাবো। নির্বন নিয়তির কপালে আলতো করে ভালোবাসার পরশ এঁকে দেয়। মায়ের পায়ে হাত রেখে প্রণাম করে অফিসের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। নিয়তি নির্বনের ভালোবাসার দিনগুলো কেটে যাচ্ছে ধীরে ধীরে ভালোভাবে। ধীরে ধীরে চলে যায় চারটি মাস। এর মাঝে নিয়তি নিজেকে সংসারের সাথে খাপ খাইয়ে নিয়েছে। প্রতিদিনের মতো নিয়তি সকলের জন্য খাবার রান্না করে। আজও কোন ব্যতিক্রম হয়নি, সকলে টেবিলে বসে ব্রেকফাস্ট করছে। হঠাৎ করেই নিয়তি মাথা ঘুরে পড়ে যায়। নিয়তি ফ্লোরে পড়ে যাওয়ার আগেই অন্য সার্ভেন্ট নিয়তিকে ধরে ফেলে। নির্বন যত দ্রুত পারে নিয়তিকে হসপিটালের নিয়ে আসে। নির্বন কেবিনের বাহিরে পায়চারি করছে। ডক্টর নির্বনকে রুমে যেতে মানা করেছেন। দুশ্চিন্তায় বারংবার কপালের ঘাম মুছে যাচ্ছে। ডক্টর পিছন থেকে বলে উঠেন, কংগ্রেস মি নির্বন রায়, আপনি বাবা হতে যাচ্ছেন। নির্বন আলতো করে ডক্টরকে জড়িয়ে ধরে, আপনাকে অনেক ধন্যবাদ, আমি আজ অনেক খুশি। ডক্টর চোখ বড় বড় করে, আপনি পাগল হলেন নাকি? আমাকে এভাবে জড়িয়ে ধরেছেন কেন? আপনি একজন মহিলা, ভুলে গেছেন আপনি?
নির্বন ডক্টরকে ছেড়ে দেয়, মাথা নিচু করে। আমি এতটাই এক্সাইটেড ছিলাম যে উপস্থিত বুদ্ধি হারিয়ে ফেলেছিলাম, দুঃখিত। ডক্টর মুচকি হেসে, ইটস ওকে। এমন ভুল যেন দ্বিতীয়বার না হয়। নির্বন আনন্দের সাথে বলে উঠে, ডক্টর আমি নিয়তির সাথে দেখা করতে পারবো কি? আমি নিয়তির সাথে দেখা করতে চাই। আপনি আপনার স্ত্রীর সাথে দেখা করতে পারবেন, কিন্তু উনাকে কোন বিরক্ত করা যাবে না, 2 ঘন্টা পর উনার জ্ঞান ফিরে আসবে। আমি নিয়তিকে কোন প্রকার বিরক্ত করব না। ডক্টর মুচকি হেসে চলে যায়। নির্বন ধীর পায়ে নিয়তির দিকে অগ্রসর হতে থাকে। নিয়তির যত কাছে আসছে বুকের হাট এত সাড়া ফেলছে। দেহের রক্ত সঞ্চালন দ্রুত গতিতে হচ্ছে। কাপা কাপা হাত রাতে নিয়তির হাতের উপর, চোখ থেকে টুপ করে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ে। এটা কোন কষ্টের কান্না নয়, আনন্দ মোহিত হয়ে চোখ থেকে জল এসে পড়েছে। নিয়তির হাত ধরে তাদের রোমান্টিক মুহূর্তগুলো অনুভব করে যাচ্ছে। মাঝে মাঝে নার্স এসে নিয়তিকে দেখে যাচ্ছেন, নিয়তির হাতে ভালোভাবে স্যালাইন পুষ্ট হচ্ছে কিনা। অনেক সময় পর নিয়তি চোখ মেলে তাকায়। এক হাতে ক্যানোলা লাগানো, অন্য হাত ধরে রেখেছে নির্বন। নিয়তি নির্বনের দিকে তাকিয়ে, আমার কি হয়েছে? আমি হসপিটালে কেন? নিয়তি কণ্ঠ শুনে নির্বন নিয়তির দিকে তাকায়, নিয়তির মুখে হাত রেখে, কোন কথা নয়, তুমি আগে সুস্থ হও, তারপর তোমাকে সবকিছু বলবো। নিয়তি অসহায় দৃষ্টিতে নির্বনের দিকে তাকিয়ে, আপনাকে এমন উস্কো খুস্কো লাগছে কেন? আমার হাতে ক্যানোলা লাগানো কেন? আমার কি হয়েছে? নির্বন মুচকি হেসে, তুমি মা হতে চলছো, তোমার গর্ভে বেড়ে উঠছে আমাদের ভালোবাসা। নিয়তি মুচকি হেসে লজ্জা পেয়ে যায়। তখনই ডক্টর এসে হাজির। নির্বন ডক্টরকে উদ্দেশ্য করে বলে উঠে, নিয়তিকে আজই বাড়িতে নিয়ে যেতে পারবো। ডক্টর মুচকি হেসে, আমাদের মিষ্টি খাওয়ান, আমাদের মিষ্টি খাওয়ালে আজই নিয়ে যেতে পারেন, আর আমাদের মিষ্টি না খাওয়ালে আমি বলতে পারবো না। নির্বন কোন কিছু না বলে দ্রুত গতিতে কেবিন থেকে বেরিয়ে যায়। নির্বনের এমন কাণ্ড দেখে উপস্থিত সবাই অবাক হয়ে যায়। কিছু বলল না কেন? নিয়তির হাত পা নিমিষেই ঠান্ডা হতে শুরু করল। নিয়তি ডক্টরকে উদ্দেশ্য করে বলে উঠে, প্লিজ ডক্টর, কিছু মনে করবেন না, মেবি উনার জরুরি কোন কাজ পড়ে গেছে, নির্বন এখনই ফিরে আসবে। ইটস ওকে। নার্স ক্যানোলা খুলে দেন, উনার রিপোর্টগুলো কাল পেয়ে যাবেন, আজ কিছু বলতে পারবো না। ডক্টর কেবিন থেকে বের হতে নিবে, ঠিক তখনই নির্বন দৌড়ে কেবিনে প্রবেশ করে। দৌড়ে আসাতে নির্বন হাঁফাতে থাকে, হাতে মিষ্টির বক্স। দেখে বোঝা যাচ্ছে নির্বন হসপিটালের ক্যান্টিন থেকে কিনে এনেছে। ডক্টরের হাতে মিষ্টির বক্স ধরিয়ে দিয়ে, ইচ্ছামতো মিষ্টি খান, আমাদের ভালোবাসার জন্য আশীর্বাদ করবেন। ডক্টর মুচকি হেসে মিষ্টির বক্স হাতে নিয়ে চলে যান। নির্বন নিয়তিকে অতি সাবধানে বাড়িতে নিয়ে আসেন। বাড়িতে নতুন অতিথি আসছে। সকলের মুখে হাসি। নির্বন সার্ভেন্টদের বলে দেয় তাদের রুম নিজে গুছিয়ে দিতে, সিঁড়ি বাইতে, যেন নিয়তির কোন কষ্ট না হয়। নির্বন নিয়তিকে পিছন থেকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। নিয়তির চোখে ঘুম নেই, অজানা আশঙ্কা কাজ করতেছে। কাল সব রিপোর্ট ঠিকঠাক আসবে তো? নিয়তির কিছুই ভালো লাগছে না। নিয়তি নির্বনের হাত সরিয়ে বিছানা থেকে উঠে পড়ে সারা রুমে পায়চারি করছে, ঘেমে একাকার হয়ে যাচ্ছে। ব্যালকনিতে এসে র্যাকিং চেয়ারে শুয়ে আছে। বাহিরের ঠান্ডা হাওয়া নিয়তির গায়ে লাগছে না, ঠান্ডা হাওয়ার মাঝেও নিয়তির এক ঘেমিতা লেগে আছে। নির্বন হাত সারাতেই শূন্যতা অনুভব করে, চোখ মেলে তাকিয়ে দেখে নিয়তি বিছানায় নেই। নির্বন তাড়াতাড়ি করে বিছানা থেকে উঠে পড়ে ঘরের লাইট অন করে, দেখে নিয়তি ঘরে নেই। ব্যালকনির দরজা খোলা দেখে নির্বন ব্যালকনিতে আসে।
নিয়তি র্যাকিং চেয়ারে চোখ বন্ধ করে শুয়ে আছে। নিয়তির কাঁধে হাত রাখতেই নিয়তি চমকে উঠে। নির্বন আভয় বাণী দিয়ে, এভাবে চমকে উঠলে কেন? কি হয়েছে? নিয়তি চকিত হয়ে, আপনি কি করছেন এখানে? আমারও একই প্রশ্ন। এত রাতে তুমি ব্যালকনিতে কি করছো? আমার ঘুম আসছিল না, তাই ব্যালকনিতে র্যাকিং চেয়ারে গায়ে এলিয়ে দিয়েছিলাম। সব বুঝলাম, কিন্তু এত রাতে ঠান্ডার মাঝে শুয়ে থাকতে কে বলেছে? নিয়তি মনে মনে বলে উঠে, নির্বনকে কিছুই বুঝতে দেওয়া যাবে না, বেচারা এমনি আমার জন্য খুব চিন্তা করে। নিয়তির সামনে চুটকি বাজিয়ে, কি হলো নিয়তি? কোথায় হারিয়ে গেলে? আসলে আমি ভাবছিলাম একটা শাল গায়ে দিতে, কিন্তু যাওয়ার আলসেমির জন্য শাল গায়ে জোড়াতে পারিনি। নিয়তির পেটে আলতো করে ভালোবাসার পরশ একে দিয়ে, তোমার গর্ভে আমাদের ভালোবাসা বেড়ে উঠছে। এখন কোনো অবহেলা করলে চলবে না। ঠান্ডা হাওয়ার মাঝে বসে আছো, যদি তোমার ঠান্ডা লেগে যায়। নিয়তি মুচকি হেসে, আমি আমাদের ভালোবাসার চিহ্নের কিছু হতে দিব না, এসব নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। আমি আর কোন চিন্তা করব না। কাল তোমার রিপোর্ট আসবে, চল ঘুম আসবে, কাল তাড়াতাড়ি উঠতে হবে। নিয়তি মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বোধক সম্মতি জানায়। নির্বন নিয়তিকে পাজা কোলা করে রুমে নিয়ে আসে। নিয়তির কপালে আলতো করে ভালোবাসার পরশ একে দিয়ে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। টান টান উত্তেজনা নিয়ে ডক্টরের সামনে বসে আছে নির্বন নিয়তি। ভয়ে দুইজনের হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। নিয়তির মনে যত খারাপ চিন্তা আছে সব মাথায় ঘুরপাক খাচ্ছে। ডক্টর মুখ গম্ভীর করে বলে উঠেন, মিসেস নিয়তি, আমি আপনাকে আবার পরীক্ষা করতে চাই। নিয়তি চকিত হয়ে চোখ বড় করে, ডক্টর, আমার কি হয়েছে? আপনি এভাবে ভয় পেয়ে আছেন কেন? ডক্টর মুচকি হেসে বলে উঠে, আসলে কাল অনেক জন একসাথে আসছিল, আমি সব রিপোর্ট গুলিয়ে ফেলেছি, তাই আবার আপনাকে চেক আপ করাতে চাই। নির্বন নিয়তির হাতে হাত রেখে, ভয়ের কিছু নেই, আমি তোমার সাথে আছি, আমি থাকতে তোমাদের কোন ক্ষতি হতে দিব না। নিয়তি চোখ ভয়ে ছলছল করছে, না চাইতেও চোখ থেকে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল। নিয়তি নিজেকে শক্ত করে, ওকে ডক্টর, আমি প্রস্তুত, আমি কোন কিছুতেই পিছপা হব না। নির্বনকে কেবিনে বসিয়ে রেখে ডক্টর নিজেই নিয়তিকে চেক আপ করতে নিয়ে যান। নির্বন এতক্ষণ শক্ত থাকলেও এখন ভেঙে পড়ছে। প্রায় 2 ঘন্টা হয়ে গেল, কেউ আসছে না। নির্বন অনেকবার ডক্টরের কাছে যাওয়ার চেষ্টা করেছে, কিন্তু নার্স যেতে মানা করেছে। সারা রুমে পায়চারি করে যাচ্ছে নির্বন, কিছুই বুঝতে পারছে না কি হচ্ছে। নিয়তির সাথে কিছু খারাপ হবে না তো? মনে মনে সৃষ্টিকর্তাকে ডেকে যাচ্ছে। 3 ঘন্টা পর নিয়তি আর ডক্টর কেবিনে আসে। নিয়তি চোখ মুখ ভয়ে শুকিয়ে গেছে, দেখে একদম পাগল লাগছে। ডক্টরের হাতে রিপোর্ট। নির্বন নিয়তিকে জড়িয়ে ধরে, আমি তোমার কিছু হতে দিব না, তুমি একদম ঠিক হয়ে যাবে। নিয়তি ভয়ে ভয়ে বলে উঠে, পাগল হলেন নাকি? আমার কিছু হয়নি, আমি একদম ঠিক আছি। গম্ভীর কণ্ঠে ডক্টর বলে উঠে, প্লিজ আপনারা বসেন, আপনাদের রিপোর্ট আমার হাতে। নির্বন নিয়তিকে ধরে চেয়ারে বসিয়ে দেয়। নির্বন ভয়ে ভয়ে বলে উঠে, ডক্টর, রিপোর্ট সব নরমাল তো? ডক্টর নির্বন নিয়তির দিকে একবার তাকিয়ে মাথা নিচু করে ফেলেন। ডক্টর কিভাবে কথাটা বলবে বুঝে উঠতে পারছে না। নির্বন রাগী দৃষ্টি নিক্ষেপ করে, কি হলো ডক্টর, আপনি কিছু বলছেন না কেন? ডক্টর বারংবার রিপোর্টে চোখ বুলাচ্ছেন আর নিয়তির দিকে তাকাচ্ছেন। ডক্টরের চাহনি দেখে নিয়তির যায় যায় অবস্থা। নিয়তি ভয়ে কাচুমাচু হয়ে গেছে। নির্বনের চোখ লাল হয়ে গেছে রাগে, ক্ষোভ নিয়ে বলে উঠে, আপনি ডক্টর হয়ে তামাশা শুরু করছেন কেন?
কি হয়েছে নিয়তির? কিছু বলছেন না কেন? ডক্টর নির্বনের দিকে রিপোর্ট এগিয়ে দিয়ে। নিয়তি দেহে হিমোগ্লোবিন উৎপাদনের পরিমাণ খুব কম, নিজ থেকে খুব পরিমাণ হিমোগ্লোবিন উৎপন্ন হয়। নির্বন চকিত হয়ে ভয় ভয় বলে, এখন কি করতে হবে? নিয়তিকে হসপিটালের অ্যাডমিট করতে হলে আমি নিয়তিকে হসপিটালে অ্যাডমিট করব। ডক্টর গম্ভীর কণ্ঠে। আমার কথা এখনো শেষ হয়নি, আমার কথা শেষ না হলে কথা বলবেন না। নির্বন মাথা নিচু করে। ওকে আর কোন কথা বলবো না, আপনি আপনার কথাগুলো শেষ করেন। ডক্টরের মুখ থেকে যা শুনতে পাই তার জন্যে তারা দুইজনের মাঝে একজনও মোটেও প্রস্তুত ছিল না। নিয়তি কান্না করতে করতে কেবিন থেকে দৌড়ে বেরিয়ে আসে। ডক্টর রিপোর্টগুলো নির্বনের দিকে এগিয়ে দেন। নিয়তির করুণ চাহনি ডক্টরের দিকে, ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসছে। ডক্টরের মুখ গুরুগম্ভীর হয়ে আছে। ডক্টর মলিন কণ্ঠে, মিসেস নিয়তি, আপনার লাইফ রিস্ক আছে, আমি চাই আপনি সন্তানকে অ্যাবর্শন করে নেন। ডক্টরের কথা শুনে নির্বন, নিয়তি দুইজনই আকাশ থেকে পড়ে। নিয়তি ভাবতেই পারেনি এমন কোন আশঙ্কা। নিয়তি চোখ মুখ শুকিয়ে কাঠ হয়ে গেছে, দুজনেই কথা বলার শক্তি হারিয়ে ফেলেছে। নির্বন ভয় ভয় বলে উঠেন, ডক্টর, আপনার কোথাও ভুল হচ্ছে, আপনি ভালো করে আবার রিপোর্টগুলো দেখেন। আমি কিছু ভুল বলিনি, গতকাল নিয়তির রিপোর্ট দেখে আমিও বিশ্বাস করতে পারিনি, সেজন্য আজ নিজে দাঁড়িয়ে থেকে নিয়তির সবগুলো চেক আপ করিয়েছি। নির্বন ভাঙা ভাঙা কণ্ঠে বলে উঠে, রিপোর্টে কি আসছে প্লিজ আমাদের একটু বুঝিয়ে বলেন। ডক্টর দীর্ঘ একটা শ্বাস নিয়ে বলে উঠেন, নিয়তির দেহে হিমোগ্লোবিনের উৎপন্ন পরিমাণ খুব কম, যার ফলে প্রয়োজনের তুলনায় কম ব্লাড উৎপন্ন হয়। এমন অবস্থায় আপনার স্ত্রী সন্তান নিলে আপনার স্ত্রী এবং সন্তান উভয়ের জীবন সংকট আছে। সেজন্য বলবো আগে আপনার স্ত্রীকে সুস্থ করে তুলেন, তারপর আপনারা সন্তান নেওয়ার চিন্তা করেন। নিয়তি চিৎকার করে বলে উঠে, আমি কিছুতেই আমার সন্তানকে হত্যা করতে পারবো না, আমি তাকে এই পৃথিবীতে নিয়ে আসব। ডক্টর নিয়তির দিকে তাকিয়ে দুজনকেই উদ্দেশ্য করে বলেন, আপনারা বুঝার চেষ্টা করেন, আপনার গর্ভে এখনো সন্তান আসেনি, এখনো ভ্রূণ রয়েছে, এমন অবস্থায় অ্যাবর্শন করলে কিছুই হবে না। নিয়তি ডক্টরের দিকে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে, আপনি সব মিথ্যা বলছেন, আমি কিছুই বিশ্বাস করি না। নিয়তি দৌড়ে কেবিন থেকে বেরিয়ে যায়। নির্বন নিয়তির পিছন পিছন দৌড়ে চলে আসে। এক দৌড়ে বাহিরে গাড়ির কাছে আসে, গাড়ির দ্বার খোলে, গাড়িতে বসে কান্না শুরু করে। নির্বন নিয়তির কাঁধে হাত রাখে। নিয়তি কান্না করতে করতে, আমি বাড়িতে যাব এখনই, আমি আর এক মিনিটও লেট করতে চাই না। নির্বন নিয়তির মুখের দিকে তাকিয়ে আর কিছু বলল না। ডক্টরের সাথে আর কিছু না বলেই নিয়তিকে বাড়িতে নিয়ে আসে। নিয়তি চুপচাপ রুমে এসে দরজা বন্ধ করে দেয়, নিজেকে আর আটকিয়ে রাখতে পারল না, পেটে হাত রেখে কান্না করতে থাকে। নির্বন দরজার বাহির থেকে নিয়তিকে হাঁক দিয়ে যাচ্ছে। নিয়তি কান্না করেই যাচ্ছে। নির্বনের কোন কথা নিয়তির কান অবধি পৌঁছাচ্ছে না। নির্বনের চিৎকারের শব্দ শুনে নির্বনের মা তাদের রুমের সামনে আসে। নির্বনের পিঠে হাত রেখে বলে উঠেন, নিয়তিকে কিছু সময়ের জন্য একা ছেড়ে দাও, সে কান্না করে, নিজের কষ্ট কমানোর চেষ্টা করছে, কান্না করলে কষ্ট অনেকটা কমে যায়। নির্বন তার মাকে নিয়ে তার মায়ের রুমে আসে, মায়ের কোলে মাথা রেখে নির্বনও কান্না করতে থাকে। নির্বনের মা নির্বন মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। ছেলের কান্না দেখে মায়ের চোখও ছলছল করছে, চোখ থেকে না চাইতেও অশ্রু গড়িয়ে পড়ছে। কিছু সময় পর নির্বনের মা নির্বনের দিকে প্রশ্ন ছুড়ে দেন। নির্বনের মাথায় বিলি দিয়ে, কি হয়েছে? তোমরা দুজনেই এভাবে ভেঙে পড়ছো কেন? নির্বন কান্না জড়িত কণ্ঠে বলে উঠে,
মা, ডক্টর যা বলেছে সব ভুল বলেছে, নিয়তির কিছু হয়নি, সব রিপোর্ট ভুল এসেছে। অভয় বাণী দিয়ে বলেন, কি হয়েছে আমাকে একটু খুলে বলো। আমাদের বাচ্চাকে অ্যাবর্শন করাতে বলে নিয়তি তার সন্তানকে অ্যাবর্শন করাবে না, সে পৃথিবীতে নিয়ে আসতে চায়। অ্যাবর্শনের পিছনে নিশ্চয় কোন কারণ আছে, কারণ ছাড়া ডক্টর অ্যাবর্শনের কথা বলতে পারত না। নিয়তির দেহে ব্লাডের পরিমাণ খুব কম, ডক্টর বলেছে এমন অবস্থায় সন্তান নিলে লাইফ রিস্ক আছে, পরবর্তীতে সন্তান নেওয়ার পরামর্শ দিয়েছেন। ডক্টরের কথা মেনে নেওয়াই ভালো। আমি কাউকে আর হারাতে পারবো না, হারানোর কষ্ট আমি জানি। তুমি নিয়তিকে বুঝিয়ে বলো সন্তান পরে নিতে পারবে, এখনো ভ্রূণ আছে, অ্যাবর্শন করলে তেমন কষ্ট হবে না। কিন্তু নিয়তি নির্বনকে থামিয়ে দিয়ে, আমার কাছে নিয়তির জীবনের মূল্য অনেক বেশি, আমি চাই না অকালে কেউ মৃত্যুর কোলে ঢেলে পড়ুক। নির্বন মাথা নিচু করে, ওকে মা, আমি নিয়তিকে বুঝানোর চেষ্টা করব, অ্যাবর্শন একমাত্র রাস্তা, তাকে বুঝাবো আমি। তোমাকে প্রয়োজন হতে পারে, তুমি নিয়তির কাছে যাও। নিয়তি কান্না করতে করতে চোখ ফুলিয়ে ফেলেছে, নির্বনের ডাক শুনে নিয়তি দরজা খোলে। নির্বনকে দেখেই নিয়তি জড়িয়ে ধরে, কান্না করতে থাকে, মাথায় হাত ভুলিয়ে নিয়তিকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। রাতে না খেয়ে নিয়তি নির্বনকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। নিয়তি ঘুমিয়ে পড়লেও নির্বনের চোখে ঘুম নেই, বারবার নিয়তির ইনোসেন্ট মুখটা দিকে তাকাচ্ছে, একদম ছোট বাচ্চার মতো ঘুমিয়ে আছে। নির্বন নিয়তির দিকে তাকিয়ে থেকে কখন ঘুমিয়ে পড়ে জানা নেই। জীবন চলার পথে কত বাধা, কত বিপদ আসে, এখন ধীরে ধীরে জীবন চলার পথের বাধা বিপত্তিগুলো জানতে পারছে। মাঝরাতে নিয়তির ঘুম ভেঙে যায়, নিয়তি ঘুম থেকে উঠে ডক্টরের কথাগুলো কানে বাজাতে থাকে, সব সময় এক কথা কানে বাজে, অ্যাবর্শন। নিয়তি উঠে বসে, পেটে হাত দিয়ে, আমি তোমার কিছু হতে দিব না, আমি আমার সমস্ত শক্তি দিয়ে তোমাকে বাঁচাবো, তুমি কোন চিন্তা করো না। ডক্টরগুলো টাকার লোভে মিথ্যা কথা বলে নিজেকে নানাভাবে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে, শুকানো কথায় চিরা ভিজে না, তেমনি যতই নিজেকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করুক না কেন বারংবার অ্যাবর্শনের কথা কানে আসে। নির্বনের পায়ের কাছে বসে কান্না করে দেয়, কান্নার শব্দ পেয়ে নির্বনের ঘুম ভেঙে যায়। নির্বন ঘুম থেকে উঠে দেখে নিয়তি আবারও কান্না করছে, নির্বন নিয়তির কাছে আসে, নিয়তিকে বিছানায় বসিয়ে বলে উঠে, তুমি কি চাও? তুমি যা চাইবে তাই হবে, তোমার কথার কোন অমান্য করব না। কথাগুলো বলার সময় বারবার চোখে জল এসে পড়েছিল। নিয়তি নিজের উদরে হাত রেখে, আমি আমার বাচ্চার সাথে কোন অন্যায় করতে পারবো না, আমি আমার বাচ্চাকে পৃথিবীর আলো দেখাতে চাই। নিয়তির চোখের জল মুছে দিয়ে, তুমি কোন চিন্তা করো না, তোমাকে এবং আমাদের ভালোবাসার কিছু হতে দিব না, আমি অন্য ডক্টরের কাছে নিয়ে যাব তোমাকে। নিয়তি হতভম্ব হয়ে বলে উঠে, আমি আর ডক্টরের কাছে যাব না, আমি ডক্টরদের বিশ্বাস করি না। নির্বন ভারী শ্বাস ফেলে গম্ভীর কণ্ঠে, আমি তোমার কথা রেখেছি, তুমি আমার কথা মতো চলবে এখন। নিয়তি মাথা নাড়িয়ে সম্মতি জানায়, নিয়তির চোখ থেকে আবার অনবরত অশ্রু গড়িয়ে পড়ছে। নির্বন নিয়তির চোখের জল মুছে দেয়, নিয়তিকে বুকে জড়িয়ে শুয়ে পড়ে। পরের দিন সকাল বেলা নির্বন নিয়তি অন্য ডক্টরের কাছে যায়। ডক্টর কিছু বলার আগেই নির্বন বলে উঠে, আমি আগে আপনাকে কিছু কথা বলতে চাই। ডক্টর হাসি মুখে বলে উঠে, কোন কিছু লুকানোর প্রয়োজন নেই, আপনাদের কথা শুনে খুশি হলাম, অন্যরা তো লজ্জার কারণে বলতে পারে না। নির্বন মাথা নিচু করে, আমরা চাই আমাদের সন্তানকে পৃথিবীতে নিয়ে আসতে, কিন্তু নিয়তির দেহে হিমোগ্লোবিন উৎপন্ন হয় কম, অ্যাবর্শন ছাড়া এর থেকে মুক্তি পাওয়ার কোন উপায় নেই। ডক্টর নির্বন কথা শুনে কিছুক্ষণ চুপচাপ থেকে বলে উঠেন,
আমি আপনার কাছ থেকে কিছু লুকাতে চাই না। আপনি যে সমস্যার কথা বললেন, সে সমস্যা থাকলে অ্যাবর্শন করাই ভালো। যদি অ্যাবর্শন না করে বাচ্চাকে পৃথিবীর আলো দেখাতে চান তাহলে একটা উপায় আছে। নিয়তি আনন্দের সাথে বলে উঠে, কি উপায় ডক্টর? যতই কষ্ট হোক না কেন আমি সব সহ্য করে নিব। আপনাকে প্রচুর পরিমাণ সবুজ শাকসবজি ফলমূল খেতে হবে, মেডিসিন রেগুলার খেয়ে যেতে হবে, সব থেকে বড় কথা হলো। নির্বন অতি আগ্রহ নিয়ে, কি হলো, থেমে গেলেন কেন? আমরা সবকিছু করতে প্রস্তুত। নিয়তিও ভালো থাকবে তো? আমি মা বাচ্চা দুই জনকেই চাই। ডক্টর মলিন কণ্ঠে, আপনার স্ত্রীর বাচ্চা নরমালে হওয়ার সম্ভাবনা নেই, রিপোর্ট দেখে যা বুঝতে পারলাম। অপারেশনের সময় আপনার স্ত্রীর প্রচুর পরিমাণের রক্তক্ষরণ হবে, তখন উনার জীবন সংকটে পড়তে পারে যদি পর্যাপ্ত পরিমাণ ব্লাড না পাওয়া যায়। নির্বন নিয়তির দিকে তাকিয়ে, আপনাকে ব্লাড নিয়ে কোন চিন্তা করতে হবে না, আমি ব্লাডের ব্যবস্থা করে নিব। নিয়তিও মনে ভয় নিয়ে মুখে সাহস দেখিয়ে বলে উঠে, আপনাকে ব্লাড নিয়ে কোন চিন্তা করতে হবে? আপনি আমার সন্তানকে ভালোভাবে পৃথিবীতে নিয়ে আসেন। সবকিছু সৃষ্টিকর্তার হাতে আমি অর্পণ করলাম। আমি জানি উনি আমাদের সাথে খারাপ কিছু করবেন না। ডক্টর মুচকি হেসে, আপনাদের মনে সব সময় এমন সাহস বজায় রাখবেন, দেখবেন সৃষ্টিকর্তা আপনাদের নিরাশ করবেন না। নিয়তিকে উদ্দেশ্য করে, আপনাকে প্রতি মাসে চেক আপ করতে হবে, মেডিসিন মিস দেওয়া কোনভাবেই চলবে না। আমার কথামতো সব সময় চলতে হবে। আমি আপনাকে একটা রুটিন করে দিব 24 ঘন্টার। নিয়তি দীর্ঘ শ্বাস ফেলে বলে উঠে, কোন চিন্তা করতে হবে না, আমি সব সময় আপনার কথা মতো চলব। আমি আমার সন্তানের গায়ে কোন প্রকার আঁচ লাগতে দিব না। পৃথিবীতে মা জাতির কোন তুলনা হয় না। নিজের জীবন নিশ্চিত সংকটে জেনেও সন্তানকে পৃথিবীর আলো দেখাতে ব্যস্ত। পৃথিবীর সকল মা জাতির প্রতি সম্মান ও ভালোবাসা রইল। দেখতে দেখতে বয়ে যায় সময়, এগিয়ে আসতে থাকে হারানোর সুর। নিয়তি এখন আগের মতো চলাফেরা করতে দেয় না। নির্বন অফিসে যাওয়া বন্ধ করে দিয়েছে। নিয়তির খেয়াল রাখে আর কিছু অফিসের কাজ অনলাইনে করে। গভীর রাতে নিয়তির ঘুম ভেঙে যায়। নিয়তি কিছুতেই ঘুমাতে পারছে না। গর্ভের ভিতর বাচ্চা নাড়াচাড়া করছে, পেটে লাথি দিচ্ছে। নিয়তি সহ্য করতে না পেরে নির্বনকে ডাক দেয়। নির্বন ধর ফরিয়ে উঠে বসে। নিয়তি পেটে হাত রেখে কান্না করে যাচ্ছে। নির্বন নিয়তিকে ধীরে ধীরে বিছানা থেকে তুলে বসায়। বাচ্চা একটু শান্ত হলে নির্বন বাহিরে যেতে নিলেই নিয়তি তার হাত ধরে ফেলে। নির্বন অবাক চোখে নিয়তির দিকে তাকায়। নিয়তি কান্না জনিত কণ্ঠে বলে উঠে, আমি আপনাকে একটা কথা বলতে চাই, আমার কথা রাখতে হবেই। নিয়তির মুখে হাত রেখে, এখন কোন কথা নয়, আমি তোমার জন্য চা বানিয়ে নিয়ে আসছি। ঠোঁট উল্টিয়ে বাচ্চাদের মতো, আমার এখন খেতে ইচ্ছা করছে না, আমি কিছু ইম্পর্ট্যান্ট কথা বলতে চাচ্ছি, কথাগুলো পরবর্তীতে বলার সুযোগ নাও পেতে পারি। নিয়তির এমন কথা নির্বনের বুকে বিষাক্ত তীরের মতো লেগেছে। নির্বন বুকে চিন চিন ব্যথা অনুভব করতে থাকে। অজান্তেই চোখ থেকে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ে। নির্বন মুচকি হেসে, কোন কথা নয়, তোমার খুব কষ্ট হচ্ছে, তুমি ঘুমানোর চেষ্টা করো। নিয়তি অসহায় দৃষ্টি নিক্ষেপ করে, কথাগুলো না বলতে পারলে আমার ঘুম আসবে না। কথাগুলো আমাদের ভালোবাসা এবং আমাদের জীবনের সাথে জড়িয়ে আছে। নির্বন মলিন হেসে বলে উঠে, তোমাকে কোন চিন্তা করতে হবে না, আমি কালই গাড়ি পাড়িয়ে তোমার মামা মামিকে নিয়ে আসব। তাদের জন্য তোমার মন খারাপ করছে। নিয়তি চোখ বড় করে বলে উঠে, আমি মামা মামির কথা বলতে। নিয়তিকে থামিয়ে, আরে লজ্জা কিসের? আমি জানি তুমি তোমার মামা মামিকে খুব মিস করছো।
তোমার মামি এই তো বলেছেন তারা খুব তাড়াতাড়ি আসবেন। নিয়তি নির্বনের কথা আর নিতে পারছে না, নিয়তি উচ্চ স্বরে কান্না শুরু করে দেয়। নির্বন নিয়তির চোখের জল মুছে দিতে নিলেই নিয়তি নির্বনের হাত ধরে ফেলে। নির্বনের হাত পেটে নিয়ে মায়া ভরা কণ্ঠে বলে উঠে, আমার কিছু হয়ে গেলে আপনি আমার সন্তানকে কোনোদিন অবহেলা করবেন না, আমাকে কথা দেন। নিয়তির কথাগুলো একদম বুকের মাঝে তীরের মতো লাগলো। নির্বনের চোখ ছলছল করছে। নির্বন এক বুক কষ্ট নিয়ে কোন কথা না বলে মূর্তির ন্যায় বসে আছে। নিয়তি নির্বনকে হালকা ধাক্কা দেয়, নির্বনের বাস্তব দুনিয়ায় ফিরে আসে। আমার প্রশ্নের কোন উত্তর দিচ্ছেন না কেন? আমাকে কথা দেন, আমার সন্তানের কোন অবহেলা করবেন না। নিয়তিকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না শুরু করে নির্বন কান্না জনিত কণ্ঠে। আমি তোমার কিছু হতে দিব না। আমাকে যদি তোমার এবং আমার সন্তানের মাঝে একজনকে বেছে নিতে বলে আমি তোমাকে বেছে নিব। নিয়তি অগ্নিমূর্তি ধারণ করে। আমি আমার সন্তানের গায়ে একটা ফুলের টোকাও লাগতে দিব না। নির্বন মায়া ভরা কণ্ঠে আটকে আটকে বলে উঠে, তোমার কিছু হলে আমি কাকে নিয়ে বাঁচব? তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। নির্বনের মুখে আঙুল দিয়ে, এমন বাজে কথা কখনো মুখে আনবেন না। আমি না থাকলেও আমার সন্তান আপনার সাথে থাকবে। আমাদের ভালোবাসার জন্য আপনি বেঁচে থাকবেন, আপনাকে বেঁচে থাকতেই হবে আমাদের ভালোবাসার জন্য। নিয়তিকে আলতো করে জড়িয়ে ধরে, আমি তোমাকে ছাড়া একদম বেঁচে থাকতে পারবো না। তুমি আমার নিঃশ্বাস, তুমি আমার শ্বাস প্রশ্বাসে জড়িয়ে আছো। নিয়তি নিজের চোখের জল মুছে, এভাবে ভেঙে পড়বেন না, আপনি আমার শক্তি। আপনি ভেঙে পড়লে আমিও যে ভেঙে পড়ব। আগে বলো, তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না। আমি সব সময় আমাদের ভালোবাসা এবং তোমাকে আগলে রাখব। নিয়তি নিজের কষ্ট লুকিয়ে রেখে বলে উঠে, আমার ভীষণ ঘুম পাচ্ছে, আমি এখন ঘুম আসব। নির্বন নিয়তি আলতো করে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। পরের দিন রাতের বেলা নিয়তির মামা মামি এসে হাজির। নিয়তি খুব খুশি, আজ মামির সাথে মন খুলে কথা বলছে। মামির কোলে মাথা রেখে নিয়তি শুয়ে আছে। মামি নিয়তিকে রূপকথার বিভিন্ন গল্প শোনাচ্ছেন। গল্প শুনতে শুনতে কখন যে নিয়তি ঘুমিয়ে পড়ে জানা নেই। দেখতে চলে আসে সেই দিন। হসপিটালের করিডোরে সবাই বসে আছে। নিয়তিকে রক্ত দিবে তার মামি। মামির রক্তের গ্রুপের সাথে নিয়তির রক্তের গ্রুপের মিল আছে। নিয়তিকে অপারেশন থিয়েটারের নিয়ে যাওয়ার আগে সেখানে উপস্থিত হয় আগুন চৌধুরী। নিয়তি চোখ আকাশ প্রাণে আগুন চৌধুরীকে দেখে। আগুন চৌধুরী সবার উদ্দেশ্যে বলে উঠে, আমিও নিয়তিকে রক্ত দিব। আমার ব্লাড গ্রুপের সাথে নিয়তির ব্লাড গ্রুপের মিল আছে। আগুন চৌধুরীর কথা শুনে নির্বন নিয়তি দুই জনই চকিত হয়ে যায়। আগুন এসব কিছু কিভাবে জানতে পারল? সকলের এমন অবস্থা দেখে আগুন চৌধুরী বলে উঠে, নিয়তিকে বিকেল 4টার দিকে অপারেশন থিয়েটারে নিয়ে যাবে তো। নিয়তি, তুমি কোন চিন্তা করবে না, তোমার কিছু হবে না। নিয়তির মনে ভয় কাজ করছে। নিয়তির একমাত্র উক্তি, সে তার বাচ্চাকে যে কোনো মূল্যে বাঁচাবে। কান্না করেই যাচ্ছে নিয়তি। নির্বনকে দেখে হবে হচ্ছে কোন মানসিক হসপিটাল থেকে পালিয়ে এসেছে। ঠিলেঠালা পোশাক পরে আছে, চুলগুলো উস্কো খুস্কো। আগুন চৌধুরী তাদের সাহস জুগিয়ে যাচ্ছে। আগুন চৌধুরী নিয়তিকে প্রথম দেখেই ভালোবেসে ফেলে। যেদিন নিয়তিকে তার মনের কথা বলতে যাবে সেদিন জানতে পারে নিয়তি বিবাহিত। নিয়তির হাজবেন্ড হল নির্বন। আগুনের ভুলের জন্য যে মৃত্যুর পথে ধাপিত হয়েছিল, ভালোবাসলেই তাকে পেতে হবে কোন কথা নেই। দূর থেকেও ভালোবাসা যায়, ত্যাগের মাঝে ভালোবাসা নিহিত। আগুন মন থেকে সারা জীবন নিয়তিকে ভালোবেসে যাবে, কিন্তু আগুনের ভালোবাসা হলো এক প্রেক্ষিক ভালোবাসা।
আগুন ভেবে নিয়েছে নিয়তির সুখে না থাকতে পারলেও নিয়তির বিপদে সব সময় পাশে থাকবে, সেজন্য আগুন চৌধুরী সব সময় নিয়তির উপর নজর রাখত। অপারেশন থিয়েটারের সামনে কান্না রুল পড়ে গেছে, নিয়তির মামি কান্না করেই যাচ্ছেন, নির্বনের চোখ থেকে অনবরত অশ্রু গড়িয়ে পড়ছে। নিয়তি নির্বনের হাত ধরে আছে, ডক্টর তারা দিচ্ছে, তবুও কোন কথা শুনছে না নিয়তি। নিয়তি নির্বনের হাত খুব শক্ত করে ধরে আছে। নিয়তি কান্না করতে করতে বলে উঠে, আমার সন্তানকে কখনো অবহেলা করবেন না, সব সময় ভালোবাসা দিয়ে আগলে রাখবেন। নির্বন অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে, কোন কথা বলবে না, তোমার মাথায় বাজে চিন্তা ছাড়া অন্য কিছু আসে না, ভালো কিছু ভাবতেও তো পারো। নিয়তি মলিন হাসি দিয়ে, ভালো ভাবলেই কি হবে, আমি আমার মায়ের কাছে খুব তাড়াতাড়ি ফিরে যেতে পারবো, কোনোদিন মায়ের ভালোবাসা পাইনি, মৃত্যুর পর মায়ের ভালোবাসা পাব। মামির হাত ধরে মামিকে উদ্দেশ্য করে, মামি তুমি আমাকে তোমার মেয়ের চেয়েও বেশি ভালোবাসা দিয়েছ, তুমি আমার জন্য যা করেছ নিজের মা থাকলেও এমন করতো না। মামি নিয়তির কপালে আলতো করে ভালোবাসার পরশ এঁকে দিয়ে, তোমার কিছু হবে না, আমি তোমাকে নিজের মেয়ে ছাড়া অন্য কিছু ভাবতে পারিনি। মামি আজ তোমার কাছে একটা জিনিস চাইবো, তুমি আমায় দিবে। আমি তোমার জন্য আমার জীবন দিয়ে দিতেও প্রস্তুত, তোমার জন্য আমি সব করতে পারবো। তুমি আমাকে যতটা ভালোবাসা দিয়েছ আমার সন্তানকে ততটাই ভালোবাসা দিবে, আমি না থাকলে মায়ের অভাব বুঝতে দিবে না, আর একটা সুযোগ দিবে। আমি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করব, তোমার কিছু হবে না, সৃষ্টিকর্তা আমার মেয়েকে কেড়ে নিতে পারবে না। আমাকে একবার জড়িয়ে ধরবে। মা অসহায় দৃষ্টিতে মামির দিকে তাকিয়ে আছে। মামি নিয়তিকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দেয়, কান্না করতে করতে বলে উঠেন, আজ থেকে আমার কোন আফসোস নেই, আমি আমার মেয়েকে পেয়ে গেছি। ডক্টর তারা দিয়ে, প্লিজ এখানে ভিড় করবেন না, আমাদের কাজ করতে দেন। আর কিছু বলার সুযোগ না দিয়ে নিয়তিকে অপারেশন থিয়েটারে নিয়ে যান আগুন চৌধুরী। 1 পাউন্ড ব্লাড, মামি 1 পাউন্ড ব্লাড দেন। নির্বন মাথা চেপে ধরে করিডোরে আসে আছে। নির্বনকে সাহস জুগিয়ে যাচ্ছে আগুন, কিন্তু আগুন চৌধুরীর কোন কথা নির্বনের কান অবধি যাচ্ছে না, নিয়তির কথাগুলো নির্বনের কানে বাজছে। বাচ্চার কান্নার শব্দে সকলের মুখে হাসি ফুটে, কিন্তু নির্বন একদম ভেঙে পড়ে। নির্বন নিয়তি বলে চিৎকার করে উঠে। নির্বনের আর কিছু মনে নেই, নিয়তি বলার পরই নির্বন জ্ঞান হারিয়ে ফেলে। নির্বনের জ্ঞান ফিরে আসার পর আগুন চৌধুরী কোলে করে নির্বনের বাচ্চাকে নিয়ে আসে। নির্বন বাচ্চার দিকে না তাকিয়ে বলে উঠে, আমার নিয়তি কোথায়, আমি নিয়তি কাছে যেতে চাই। নার্স বলে উঠেন, মা ও ছেলে জনই ভালো আছে, আপনি আপনার স্ত্রীর সাথে দেখা করতে পারেন। নির্বন ছেলেকে কোলে নিয়ে ধীর পায়ে নিয়তির কেবিনে প্রবেশ করে, ছেলেকে মামির কাছে দিয়ে নিয়তিকে আলতো করে জড়িয়ে ধরে। হ্যাঁ সৃষ্টিকর্তা, আপনি আমাদের কথা রেখেছেন, আমার আর কিছু চাওয়া নেই আপনার কাছে। নির্মল তার বাবাকে ঘোড়া বানিয়ে খেলছে। নিয়তি বাবা ছেলের এমন কাণ্ড দেখে হেসে বলে উঠে, ছেলেকে পেয়ে আমার কথা ভুলেই ছেলে। নির্বন ছেলের কপালে আলতো করে ভালোবাসার পরশ এঁকে দিয়ে, নির্মল তুমি তোমার দাদুর কাছে যাও, তোমার দাদু তোমাকে ডাকছে। নিয়তি চোখ ছোট করে, নির্মল কোথাও যাবে না, বাবা আমার কাছে আসো, আমরা খেলা করব। নির্বন ছেলে নির্মলকে কোলে নিয়ে মামির কাছে দিয়ে আসেন। মামা মামিকে আর যেতে দেয়নি, মামা মামিকে এখানেই রেখে দিয়েছে। নিয়তি পিছন ফিরে চলে আসতে নিলেই নির্বন নিয়তির কোমরে হাত দিয়ে কাছে টেনে নেয়। নিয়তির ঘাড়ে ডিপ কিস দিয়ে, তুমি সারা জীবন আমার ভালোবাসার সঙ্গী হয়ে থাকবে, তোমাকে কেউ আমার কাছ থেকে আলাদা করতে হবে না। নিয়তিও নির্বনকে জড়িয়ে ধরে, আমি এক চিলতে সিঁদুর নিয়ে মরতে চাই, আমি থাকতে আপনার কিছু হতে দিব না, আমিও আপনাকে খুব ভালোবাসি। সমাপ্ত।
সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার পক্ষ থেকে সবার প্রতি রইল ভালোবাসা। নিয়তির শুরুটা খারাপ ভাবে হলেও শেষটা ভালোবাসা দিয়ে ভরিয়ে দিয়েছে নির্বন নিয়তির ভালোবাসা চিরকাল বজায় থাকে যেন। সবাই নির্বন নিয়তির জন্য প্রার্থনা করবেন, কারণ তারা কোন গল্পে আসবে না। শ্রোতা বন্ধুরা, জানি না গল্পটি কেমন হয়েছে। সবাই অবশ্যই গঠনমূলক মন্তব্য করবেন। আর এরকম নতুন নতুন গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।